ওকে, আজকে আমাদের ক্লাসটা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, তো গত ক্লাসের যে টেস্টটা ছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যদি কারো কোনো জানার বিষয় থাকে একটু শেয়ার করবা। তো অনেকে ভালো করেছো, 15 বেশ কয়েকজন পেয়েছো। আসলে আমি ফেসবুক এতে কমেন্ট দিতে ভুলে গেছি কারা কারা পেয়েছো। তো এখন কোথাও কি কারো বুঝতে অসুবিধা আছে, কোনো কোশ্চেন? আমি যেহেতু আনসারটা দিয়েছি, শুধু 6 নম্বর কোশ্চেনে আসলে এখানে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেন্স, এখানে রং অর্ডার হবে না, হবে কি প্রপার অর্ডার, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে উত্তরটা কোনটা হতো বলো তো? যদি আমি এই জায়গায় প্রপার অর্ডার বা রাইট অর্ডার বলি তাহলে এখানে উত্তরটা কোনটা হবে? B স্যার বি number. নাম্বার। হুম, It স্যার is বি a নাম্বার। lovely small shopping বি bag. নাম্বার। বি নম্বর, Yeah. তাই না? হ্যাঁ, বি নম্বরে আমাদের হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে প্রথমে অপিনিয়ন, তাই না? হ্যাঁ, তারপরে স্মলটা কিসের মধ্যে পড়ে বলো তো, কোন ক্যাটাগরির মধ্যে? স্মলটা কোন স্যার ক্যাটাগরির মধ্যে? মেজারমেন্ট। মেজারমেন্ট, তাই না? আর Man. শপিংটা কিসের মধ্যে পড়ে? পারপাস। Her- হ্যাঁ, পারপাসের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, ভেরি গুড। আর কোনোটা নিয়ে কারোর প্রবলেম? 4 নাম্বারটা একটু দেখেন তো। 4 নম্বর, তাই তো? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেইনস অ্যান অ্যাজেক্টিভ ফ্রেজ। কোন উত্তরটা দিয়েছে সবাই এটা? The purse on the road is mine. হুম, তাহলে হচ্ছে দ্য পার্স অন দ্য রোড। এই অন দ্য রোড এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কিসের কাজ করছে? অ্যাজেক্টিভের কাজ করছে, তাই Adjective. না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। অ্যাজেক্টিভের কাজ করছে। হুম, আচ্ছা। তারপরে আর বাকিগুলো তো অন দ্য রোড, কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করেছে। দেখো আমি সব কিন্তু অন দ্য রোড দিয়েই করেছি, না? এটা অন দ্য রোড, এটাও অ্যাডভার্বের কাজ করেছে। তারপর প্লেয়িং অন দ্য রোড, এটাও অ্যাডভার্বের কাজ করেছে। এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের অংশ হিসাবে। হুম, এখন আর কোনোটাতে একটু দ্রুত বলে ফেলো যদি কারো কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, যাদের ভুল হয়েছিল তারা কি বুঝতে পেরেছো? যাদের ভুলগুলো হয়েছে আমি দাগিয়ে দেওয়ার পর কোথায় ভুল হয়েছে, কোনগুলো ভুল হয়েছে, এটা কি বুঝতে পেরেছো সবাই? স্যার আমাদের মডেল টেস্টের কথা বলতেছেন? হ্যাঁ, মডেল টেস্টের কথা বলছি। তোমাদের মডেল হ্যাঁ টেস্ট বুঝতে না, পারছি। এটা হচ্ছে ক্লাস টেস্ট। এই যে তোমার গ্রামারের যেটা 15 মার্কের ছিল। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো দেখো এইখানে কোনটা ভুল বলো তো, এটা কোনটা ভুল? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রং প্রপার অ্যাডজেক্টিভ? স্যার আমেরিকানটা ভুল স্যার, স্যার এটা আমেরিকান। ক্যাপিটালে স্যার লিখতে হবে। ফার্স্টে ক্যাপিটাল। স্যার কিন্তু আমেরিকা। হ্যাঁ, কিন্তু অধিকাংশই দেখা যায় লেখার সময় তোমরা কবিতার নাম, আমেরিকান জি স্যার। রাইটারের নামে স্মল লেটার দিচ্ছ, তাহলে হবে? এটা ব্যাপক ভুল করে তোমরা, না মানে তোমরা ভুল করো অনেক। হুম, আচ্ছা, তো যাই হোক, তাহলে আর কারো আশা করি কোনো প্রবলেম নেই বলে মনে হচ্ছে। তাহলে এটা এড়িয়ে গেলাম। স্যার আজকে একটা এক্সাম নেওয়ার কথা ছিল। হ্যাঁ, কোন বিষয়ের বলো? এই অ্যাডজেক্টিভে কম্পাউন্ডের পর থেকে লাস্ট পর্যন্ত। আচ্ছা, ওটা ওটা আজকে, অংশটা। হ্যাঁ আজকে নিব না, হ্যাঁ আগামী দিন নিব। হুম, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, ওটা আজকে নিব না, আগামী দিন নিব। আচ্ছা হুম, ওকে। তাহলে স্যার এটা এটা কি? কি তাহলে আগামী ক্লাসে স্যার শনিবারে? হ্যাঁ, আগামী ক্লাসে, আগামী ক্লাসে। আরে হ্যাঁ, আচ্ছা এটা একটু ভালো করে আবার একটু পড়ে নাও। আর আচ্ছা অনেকে দেখছি আচ্ছা। তোমরা কিন্তু পড়ছো না নিয়মিত। হ্যাঁ, এটা একটা প্রবলেম। একটা জিনিস কেন যে, মানে আমি একটা জিনিস সবসময় বুঝি না, কেউ কেউ এরকম হয়, মনে করো আমি তোমাকে পড়াচ্ছি, এখন তোমরা আমাদের কাছে, তোমার মানে তোমাদের কেউ একজন আমাকে পরামর্শ দিবা, যে মনে করো তোমরা কেউ একজন টিচার, তা তুমি তোমার স্টুডেন্টকে পড়াচ্ছ, কিন্তু স্টুডেন্ট নিয়মিত ক্লাস করছে না, পড়ছে না, ক্লাস টেস্ট দিচ্ছে না, কিন্তু যখন সে পরীক্ষা দিচ্ছে, যখন সে খারাপ করছে, তখন বলছে স্যার কী করে ভালো করা যায়, একটু ভালো পরামর্শ দিবেন। কি পরামর্শ দেওয়া যায় বলো তো এই স্টুডেন্টকে? তোমরা কেউ একজন আমাকে একটু পরামর্শ দাও যে এই এই প্রশ্নের উত্তরে আমি এই স্টুডেন্টকে কি পরামর্শ দিব। স্যার পড়াশোনা ছেড়ে দিতে হবে, এই কথা বলতে হবে। তা আমি ওটাই একটা স্টুডেন্টকে লিখেছি যে সে নিয়মিত হ্যাঁ ক্লাস স্যার তারা করে না। টেনশন ফ্রি থাকবে, হ্যাঁ, মাথাটা সে ভালো নিয়মিত থাকবে। ক্লাসও করছে না, টেস্টও দিচ্ছে না, আবার দু একটা যা দিচ্ছে আবল তাবলভাবে দিচ্ছে, তো সে খারাপ রেজাল্ট করতেছে, আর বলতেছে স্যার আমি আসলে কিভাবে ভালো করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, মানে আপনি স্যার এখানে আমাকে কি পরামর্শ দিবেন।
তো আমি স্যার লিখেছি একজন যে অ্যাক্সেস করছে। হ্যাঁ, যে আমি লিখেছি যে আসলে তোমাকে যে আমি কি পরামর্শ দিব আমি সেটাই নিজেই জানি না, যে তোমাকে আমি কি পরামর্শ দিব। তোমার বরং অন্য কোথাও পড়া উচিত যে তোমাকে এছাড়া ভালো পরামর্শ দিতে পারে। বুঝতে পারছো? তাহলে পড়াশোনা না করে যদি কেউ আমাকে পরামর্শ চায় যে কি করলে ভালো করা যায়, তাহলে কি আমি কি পরামর্শ দিব বলো? এই যে গ্রামারগুলো যে তোমাদের পড়াচ্ছি, অনেকের কাছে এই গ্রামার ক্লাসটাকেও মানে একটু মানে সেকেন্ড ক্লাস মনে হচ্ছে, মানে এটার প্রয়োজন খুব একটা ফিল করছো না অনেকে আছো, হ্যাঁ। কিন্তু তোমরা গ্রামারে কি করে ভালো বসেন। করা যায়, কি করে ভালো করা যায় সেটার পরামর্শ চাচ্ছ। তা গ্রামারে ভালো করার কোনো শর্টকাট ওয়ে যদি থাকে আমাকে একটু বলো, আমি নিজেই ওটা তাহলে ম্যানেজ করতাম। তাহলে এত বড় মোটা বই পড়ার তো কোনো দরকার ছিল না আমার, বলো তো? দরকার ছিল? এই যে এত স্যার শুধু গ্রামারটাই না, হ্যাঁ মানে একাডেমিকটাও মনে হয় না। সেটা আমি বলছি, সেটা তো বাদই দিলাম, আমি জাস্ট এখানে কথা বলছি যে মনে করে গ্রামার তোমরা জানতে চাও কিন্তু পড়ছো না, এবং আমাকে পরবর্তীতে বলছো যে স্যার গ্রামারে ভালো করার জন্য কি করা যায় একটু যদি পরামর্শ দিতেন। তো আমি তো বললাম আর একজনকে যে তোমার যদি এমন কোনো পরামর্শ থাকে যে এভাবে ভালো করা তুমি আমাকে দিও, আমি নিজেই একটু নিতে চাই। যে এত পড়াশোনা করে কি লাভ, হ্যাঁ? অল্পতে যদি কোনো সাজেশন থাকে যে এইভাবে ভালো করা যাবে, আছে? তো যাই হোক, এখন কি বলবো সেটা তোমাদের ব্যাপার। এই যে এখানে যে একটা প্রশ্ন দিলাম, এইটাই অনেকে ভুল করছে যে এখানে কোনটা রং, তাই না? যে একটা প্রপার অ্যাডজেক্টিভ হতে হলে বা প্রপার নাউন হতে হলে তার যে ক্যাপিটালাইজেশন করতে হবে, এটাই বুঝে না। এখনো ছেলে মেয়ে আর কদিন পর পরীক্ষা দিবে, তারাও এখন ইংরেজি ছোট হাতে লেখে, মানে ইংলিশ ওয়ার্ডটাকে এখনো এইভাবে লেখে, এইভাবে লেখে। তাহলে কি করে সম্ভব বলো? তাদেরকে বোঝানো সম্ভব আমার? তাদেরকে আমি কি বোঝাবো? তাহলে এইটা যখন আমি আবার পরীক্ষায় দিচ্ছি যে স্যার এত সহজ প্রশ্ন দিয়েছে, যে এই প্রশ্ন কেউ দেয়, এত সহজ প্রশ্ন কেউ দেয়, এ তো আমরা সহজেই জানছি, কিন্তু এটাও যে একটা ভুল সেটা কিন্তু তোমরা আবার খাতায় লেখার সময় করে যাচ্ছ, অহরহ করে যাচ্ছ। তাহলে আসলে কিভাবে তুমি ভুল শুধরাবা? দেখো এইখানেও সেই একই বিষয় দিচ্ছে যে তোমাদের মাথায় আসে গ্রামার কি। গ্রামার হচ্ছে একটা শৃঙ্খলা তৈরি করা ভাষাগত ব্যবহারের, সেটা আমরা এখানে শিখছি। সেটাকে যদি তুমি মনে করো যে স্যার আমি তাহলে অনার্সটা শেষ করে নিই, একাডেমিক লাইনটা শেষ হয় তারপরে আমি গ্রামার পড়বো, তাহলে তখন তোমার গ্রামার পড়ে কোনো লাভ আছে বলো তো? কোনো লাভ আছে গ্রামার পড়ে তখন? বলো। না স্যার। না, তুমি যদি অনার্স ফার্স্ট ইয়ারে শিখলাই না যে কবিতার নামের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল করতে হয়, তাহলে তুমি আবার এটা শেখার জন্য তুমি অনার্স শেষ করার পর তোমার শেখার কি দরকার পড়ে গেছে? ওটা তো তোমার লাভ নেই তখন। তখন তো তুমি তো এই ভুলগুলো করার জন্য তোমার মার্ক তেমনি কমে যাচ্ছে, তুমি তো এমনি গ্রামারে মিস্টেক করার জন্য তোমার তো মার্ক এমনি খাচ্ছ তুমি। তাহলে তুমি কেন পরবর্তীতে আবার একাডেমিক লাইফ শেষ করার পর তুমি গ্রামার পড়বে? হ্যাঁ, মানে কেমন জানি উল্টা লাগে আমাদের পড়াশোনাটাকে। হ্যাঁ, মানে আমি বুঝি না যে আমরা যখন পড়াশোনা করেছিলাম বা আমি যখন করেছিলাম তখন মনে হচ্ছে নিজেকে এখন বোকা বোকা লাগে, যে এত পড়াশোনা করার দরকার ছিল বলে তো মনে হয় না, হুদায় শুধু কষ্ট করেছি। হ্যাঁ, তো যাই হোক, তাই যখন মাঝে মাঝে তোমরা যখন পরামর্শ চাও তখন যে আমি কি বলবো আর কি সেটা আমি দিক বিদিক হারিয়ে ফেলি, যে আসলে আমি এই ক্ষেত্রে কি বলার আছে। হ্যাঁ, কি বলার, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আমরা এখানে দেখেছি যে কখন প্রিপোজিশন অ্যাডভার্বের কাজ করছে, তাই তো, কখন অ্যাডভার্ব নাউনের কাজ করছে, কখন নাউন অ্যাডভার্বের কাজ করছে, এই যে বিষয়গুলো এগুলো জানতে হচ্ছে আমাদেরকে, তাই না? তাহলে আমরা গতদিন হেয়ার দেয়ার পড়েছি, আজকে আমরা বাউন্ড পর্যন্ত মনে হয় শেষ করেছিলাম, কুইজটা করারও সুযোগ হয়নি। উইথ দ্য অ্যাজেক্টিভ বাউন্ড, তাহলে বাউন্ড শব্দটা কি? অ্যাজেক্টিভ না নাউন না অ্যাডভার্ব, কোনটা কি? অ্যাজেক্টিভ, তাই তো। এখানে বলছে কি উইথ দ্য অ্যাজেক্টিভ বাউন্ড, তাহলে বাউন্ড শব্দটা একটা অ্যাজেক্টিভ, কিন্তু একে আমরা অ্যাডভার্বের মতো কাজ করাবো সেন্টেন্সে গিয়ে। হ্যাঁ, বলছে উই হ্যাভ অলরেডি। যেমন যদি কেউ তোমাদেরকে এখন কেউ প্রশ্ন করা হয় যে FAST এটা কি, অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব, বলো তো? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন, যে ফার্স্ট ইয়ার একটা প্রশ্ন নিলাম, একটা টেস্ট নিলাম। হ্যাঁ, এখন একটা টেস্ট নিলাম যে বেটারমেন্ট একটা শব্দ যা পরিবর্তন করে অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে বেটারমেন্টের অ্যাডজেক্টিভ সে বেটার ঠিকই করেছে, এবং বলা হয়েছে এই বেটার দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে। এখন যদি আমি লিখি যে হি ইজ ডুইং বেটার, তাহলে বেটার কি আর অ্যাডজেক্টিভ থাকলো না অ্যাডভার্ব হয়ে গেল? বলো তো, এই সেন্টেন্সটা কি ঠিক হবে? আটকে আটকে আসতে আসতে। শুনতেই তো পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ না স্যার। স্যার আপনার কথা ছিল। স্যার নেটওয়ার্কে না তো স্যার, এটা তো ইউজ করে ফেলছে। হ্যাঁ,
তাহলে এটা তোমাদের যে আমি- হ্যাঁ টেস্টটা স্যার। নেওয়া হয়েছে, আজকে একজনের দেখলাম এটা। হ্যাঁ এই যে টেস্টটা তোমাদের যে নিয়েছি, এই টেস্টের এই এক্সাম্পলটা এসেছে। আমি কেন স্ট্রাকচারগুলো তোমাদেরকে পড়িয়েছি বলো? এখন আমি যদি বলি যে এটা যে হি ইজ বেটার দ্যান আই, তাই তো, বা আই অ্যাম বেটার দ্যান হি, তাহলে বেটারটা অ্যাজেক্টিভে ছিল, এটা একটা অ্যাজেক্টিভ। কিন্তু যখন তুমি এইটাকে তুমি বেটারের অ্যাজেক্টিভ ফর্মটা লিখলা বেটার, ঠিক আছে, এখন এখানে 1 মার্ক, এটা হচ্ছে 1 মার্ক। কিন্তু তুমি একটা ওয়ার্ডের ফরমেশন চেঞ্জ করবা, করার পর সেটা দিয়ে একটা সেন্টেন্স লিখবা, লেখার পর কত মার্ক এটা ব্রিফ কোশ্চেনে বলো তো? এটা ব্রিফ কোশ্চেন কিন্তু 1 মার্ক। স্যার 1। এক মার্ক। আমি কত দিব এই স্টুডেন্টকে এই জায়গাতে কত দিব? হাফ দিবেন। এক হলে এক নালে কি দিতে হবে না? হাফ দেওয়ার তো সুযোগ নেই, কত দিব আমি এখানে? তাহলে স্যার 0। হয় 0 দিতে হবে, না হয় আমাকে 1 দিতে হবে, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, সে যে বেটারটা ইউজ করেছে, বেটারটা কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, তো যাই হোক, তাই বলছি এগুলো কেন জানা জরুরি, যে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে যে ফার্স্ট যে শব্দটা বলেছিলাম, এই ফার্স্টটা আসলে কোন পার্টস স্পিচ, এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করার আগ পর্যন্ত আমি বুঝতে পারবো না। বললাম দ্য মোবাইল ফোন ইজ ভেরি ফাস্ট, এটা একটা। আরেকটা বললাম দ্য মোবাইল ফোন রানস ভেরি ফাস্ট। এখন কোন জায়গায় অ্যাডভার্ব আর কোন জায়গায় অ্যাডজেক্টিভ বলো এই ফার্স্টটা? স্যার উপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে আমাকে নিশ্চয়ই সেন্টেন্স স্ট্রাকচারের কথা খেয়াল করতে হচ্ছে, যে ভেরি ফাস্ট দিয়ে আসলে কাকে মডিফাই করা হচ্ছে? মোবাইল ফোনকে। আর এইখানে দ্য মোবাইল ফোন রানস, এই রানসকে আবার মডিফাই করছে অ্যাডভার্ব। তাহলে এটা ভার্বকে মডিফাই করার কারণে সে অ্যাডভার্ব, আর এটা নাউনকে বা সাবজেক্টকে মডিফাই করার কারণে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এইভাবে ব্যবহারের উপর ডিপেন্ড করতে হবে যে আমি যে সেন্টেন্সটা লিখছি সেটা আমি যাকে ইউজ করছি সেটা কি আসলে আমি বুঝলাম। তো এই কথাগুলো একটু খেয়াল করবো। আচ্ছা, বলছে উই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট অ্যাডভার্বস অফ প্লেস আর নট ইউজ টু ডেসক্রাইব অ্যাডজেক্টিভস। তাহলে কখনোই অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে ব্যবহার করা হয় না। হ্যাঁ, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে অন্যান্য আরও অ্যাডজেক্টিভ মানে অন্যান্য অ্যাডভার্ব ইউজ করা হয়, কিন্তু কখনোই অ্যাডভার্ব অফ প্লেস ইউজ করা হয় না। বাট দেয়ার ইজ ওয়ান ইউনিক অ্যাডজেক্টিভ, কিন্তু একটা ব্যতিক্রমী অ্যাডজেক্টিভ রয়েছে দ্যাট ক্যান টেক অ্যাডভার্বস অফ প্লেস, যে অ্যাডভার্ব প্লেসের জায়গাটা নিতে পারে। দ্য অ্যাডজেক্টিভ বাউন্ড, বাউন্ড মানে কি? হেডিং অর ইন্টেন্ডিং টু হেড ইন আ গিভেন ডিরেকশন, মানে কি কোনো দিকে যাওয়া। যে দ্য বাস ইজ বাউন্ড ফর ঢাকা, মানে কি এই সেন্সটা অনেক সময় আসে, দ্য বাস ইজ বাউন্ড ফর ঢাকা, মানে কি বলতো? বাসটি ঢাকার দিকে যাচ্ছে। বাউন্ড ফর ঢাকা, মানে তো বাসটি ঢাকা ঢাকার সীমাবদ্ধের উদ্দেশ্যে, ঢাকার জন্য ছেড়ে যাবে বা ছেড়ে যাচ্ছে বা যাচ্ছে, মানে মূল কথা হলো ঢাকাটা বাস, মানে কি বলে, বাসটা ঢাকার দিকে যাবে বা যাচ্ছে, যেটা আমরা সে কন্টিনিউয়াস টেন্সে বলে যাই বলি না কেন, আমরা সবসময় ইউজ করব বাউন্ড মানে হচ্ছে কোনো দিকে যাওয়া, এইটা। তো সেটা যখন আমি এই স্যার এটা কি আসলে কোশ্চেন হিসাবে নিব, সাথে তো কন্টিনিউয়াস হিসাবে পড়ি, তাহলে দা বাস ইজ বাউন্ডিং ফর ঢাকা এরকম ব্যবহার করব কি? আর তা না, আহ, কন্টিনিউয়াস সেন্স মানে বুঝে আমার নিতে হবে। সেন্সটা যায়। এখন বাস যদি চলে তারপরে বলবো ও, আচ্ছা, বাসটা কোন দিকে যাচ্ছে, ঢাকার দিকে যাচ্ছে। আবার বলছি বাস থেকে বুঝতে পারছি। থেমে থাকে, মনে করো দাঁড়িয়ে আছে বাস, বললাম বাসটা কোথায় যাবে, বললাম দ্য বাস ইজ বাউন্ড ফর ঢাকা। তার মানে কি, সেটা কন্টিনিউয়াস সেন্সে হোক আর কম মানে মানে স্ট্যাটিক সেন্সে হোক, স্থির অবস্থায় হোক, আমরা সবসময় এই কথাটাই বলতে পারি। নাকি এখন মনে করো বাস চলছে কিন্তু আমি জানি না বাসটা কোন দিকে যাবে, হঠাৎ করে আমি বাসে উঠে পড়েছি, কাউকে বললাম যে বাসটা কোথায় যাচ্ছে, তখন কি কে বলবে? সে দ্য বাস ইজ বাউন্ড ফর ঢাকা, মানে এই সময় বাসটা চলছে, তারপরে বলছি। আবার বাসটা দাঁড়িয়ে আছে, তখন আমি বলতে পারি দ্য বাস ইজ বাউন্ড ফর ঢাকা। বাউন্ড এবার বুঝতে পারছি। এটা তো অ্যাডজেক্টিভ, এটা তো ভার্ব না যে আমি এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ, এইটা। বাউন্ড মানে সীমাবদ্ধ শুধু বোঝায় না হ্যাঁ, নাকি? ওটা এখানে এটা ব্যবহার করা হয়নি। হ্যাঁ, ওটা বাউন্ডারি, বাউন্ড সীমা। তারপর হচ্ছে নোট দ্যাট অনলি অ্যাডভার্বস অর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস স্পেসিফাইং ডিরেকশন ক্যান বি ইউজড উইথ দিস, অ্যাজ ইন যেমন হোমওয়ার্ড বাউন্ড, অথবা বাউন্ড সাউথ, অথবা বাউন্ড ফর হোম। এই যে বাউন্ড ফর হোম বা বাউন্ড ফর ঢাকা, এই তিনটা ক্যাটাগরিতে আমরা বাউন্ডকে ইউজ করতে পারি অ্যাডভার্ব হিসেবে, তখন কিন্তু সে ব্যবহার হবে। আজ তাহলে আমরা এখন দেখি, এখন কি বলছে, হোয়াট আর জেনারেলি নট মডিফাইড বাই অ্যাডভার্বস অফ প্লেস, তো অ্যাডজেক্টিভ নাকি, যেটা পড়ে আসলাম। এখন বলো দুই নম্বর উত্তরটা কি হবে? কোনটা স্যার 2 নাম্বার? হ্যাঁ,
বি নাম্বার স্যার বি নাম্বার। আর ই মডিফাইস স্যার বি নাম্বারটা ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডভার্বস অফ প্লেস ইজ ইউজড, দাঁড়াও এখানে একটা কথা হচ্ছে, ইমিডিয়েটলি আফটার দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের পরে আসে না অ্যাডভার্ব অফ প্লেস? জি স্যার। দুটাই হবে স্যার এখানে। ট্রান্সিটিভ অবজেক্টের পরেও হবে হ্যাঁ, ইমিডিয়েটলি আফটার দ্য অবজেক্ট, অবজেক্ট যদি থাকে তখন তো অবজেক্টের পরে বসাতে হবে, তাই না? হুম তা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডভার্বস অফ প্লেস ইজ ইউজ টু ডেসক্রাইব বোথ মুভমেন্ট অ্যান্ড ডিরেকশন, মুভমেন্ট অ্যান্ড ডিরেকশন কোনটা? স্যার অন ওয়ান ওয়ার্ড স্যার স্যার ওয়ান ওয়ার্ড আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অফ প্লেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অ্যাডভার্ব অফ প্লেস কোনটা? the answer the fields are ইনটু হিজ স্টাডি। হিজ স্টাডি স্যার হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস? স্যার অ্যাব্রড অ্যাবাউট। Abroad. Which of the following is not an adverb of place? স্যার টু ওয়ার্ড। ওয়ার্ড out তাই তো? হ্যাঁ, টু ওয়ার্ড হচ্ছে আমাদের প্রিপজিশন। পজিশন আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস দেখেছি, অ্যাডভার্ব অফ টাইম দেখেছি। একটু রিভাইজ করবা, হ্যাঁ, এগুলো যখন একটা ক্লাস হয়ে যাবে এক পলক রিভাইজ করবা। আমাদের পড়তে হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু যখন তুমি বাড়িতে পড়বা তখনও কি এই 1-1.5 ঘন্টা টাইম লাগবে? না স্যার। হ্যাঁ, তখন কিন্তু দেখা যাচ্ছে তোমার আধা ঘন্টার মধ্যে কিন্তু রিভিশনটা হয়ে যায়, কারণ তখন তুমি দ্রুত পড়বা। আর এখানে তো আমার অনেক কথা বলতে হয়, আর সেখানে তুমি তো একা নিজেই পড়ে বুঝে নিতে পারবা আসলে কি বলা হচ্ছে। তো যাই হোক, এবার অ্যাডভার্বস অফ ম্যানার। ম্যানার কি জিনিস বলো তো? ম্যানার দিয়ে আসলে কি বোঝায়? মানে মানে ব্যবহার বোঝায় তারপরে স্যার বলতে পারেন না স্যার নাকি ম্যানার বলতে এখানে বুঝবো আমরা ধরন, তাই তো? হুম, ধরুন হ্যাঁ অবস্থা মানে কাজটা কিভাবে হয়, হাউ সামথিং হ্যাপেন্স। দেখেন বলছে অ্যাডভার্বস অফ ম্যানার আর ইউজ টু টেল আস হাউ সামথিং হ্যাপেন্স অর ইজ ডান। দে ক্যান মডিফাই ভার্বস, অ্যাডজেক্টিভ, ক্লজেস অর সেন। অর্থাৎ অ্যাডভার্ব মডিফায়ার, এই সরি ম্যানার, এটা কিন্তু মডিফাই করতে পারে, ভার্বকেও করতে পারে, অ্যাডজেক্টিভকেও করতে পারে, ক্লজকেও করতে পারে কোনো, হ্যাঁ। কিন্তু আমাদের অ্যাডভার্ব প্লেস কিন্তু অ্যাডজেক্টিভকে করতে পারছিল না, তবে এই যে বাউন্ড বলে একটা শব্দ আছে যে অ্যাডভার্ব এর সাথে বসতে পারে। ক্রিয়েটিং অ্যাডভার্বস অফ ম্যানার, কীভাবে আমরা অ্যাডভার্ব ম্যানার তৈরি করব? প্রধানত এই একটা অ্যাডভার্ব যেটা অ্যাডভার্ব ম্যানার, সেটাকে আমরা এলওয়াই দিয়ে তৈরি করি অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে। বলছে অ্যাডভার্বস অফ ম্যানার আর ভেরি অফেন ফর্মড ফ্রম অ্যাডজেক্টিভস বাই সিম্পলি অ্যাডিং কোনটা? এলওয়াই, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে আমরা যে অ্যাডভার্ব করি সেটা হচ্ছে আসলে অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে আমরা অনেক অ্যাডভার্ব পেয়েছি, অ্যাডভার্বের অনেকগুলো ভাগ পেয়েছি, অ্যাডভার্ব অফ ম্যানারটাকে আমরা এলওয়াই যোগ করি। আমরা এটাকেই মনে করি থাকে শুধু অ্যাডভার্ব, কিন্তু আসলে অ্যাডভার্ব অনেক প্রকারের। তাহলে শি ইজ আ বিউটিফুল সিঙ্গার, এটা ছিল অ্যাডজেক্টিভ। এখন যদি আমরা বলি যে শি সিংস বিউটিফুলি, তখনই সেটা হয়ে গেল অ্যাডভার্বস অফ ম্যানার, নাকি? ইট ডেসক্রাইব দ্য ভার্ব সিং, আর আগে ছিল কি ডেসক্রাইব দ্য নাউন সিঙ্গার। হি ইজ আ স্লো ওয়াকার, আর এটা হচ্ছে হি ওয়াক স্লোলি। চেঞ্জেস ইন স্পেলিং, তখন এই এলওয়াই যুক্ত করতে গেলে আমাদের কখনো কখনো এলওয়াই যুক্ত করতে গেলে কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তন কথা এখানে বলা হয়েছে যে সামটাইমস দ্য স্পেলিং অফ আ ওয়ার্ড উইল হ্যাভ টু চেঞ্জ স্লাইটলি সো অ্যাজ টু বেটার অ্যাকোমোডেট দ্য এক্সট্রা এলওয়াই। তাহলে একটা ওয়ার্ডের সাথে আমরা প্রধানত যোগ করে থাকি কি, কয়টা এল দিয়ে যুক্ত করি? মনে করছে একটা এল, তাই তো? এল ওয়াই। তাহলে একটা এল ওয়াই দিয়ে আমরা যুক্ত করি। তাহলে যখন আমি বলছি যে ফর্মাল, এর সাথে যখন আমি লিখছি এল ওয়াই যুক্ত, তখন কয়টা এল হয়ে যাচ্ছে? দুইটা স্যার। স্যার দুইটা কিন্তু অনেকে আবার করে কি যে ওই এর এইটা এরকম দুটা দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, ওই হওয়ার কারণে মনে হয় যেন ডাবল এল ওয়াই মনে সব জায়গায় যুক্ত হয়। এখন যদি আমি বলি ট্রু, তাই তো? এর সাথে এল ওয়াই যোগ করতে, তাহলে কি ঘটনা ঘটবে? টিআর ইউ এল ওয়াই। এরকম হবে না স্যার, না স্যার, এই বাদ যাবে। বাদ যাবে। এইটা বাদ যাবে, এই দেখো চলে এসেছে অলরেডি, হ্যাঁ।
তো এরকমভাবে বলছে দেখো যে ইফ অ্যাডজেক্টিভ এন্ডস ইন আইসি, ফর ইনস্ট্যান্স ইট উইল ইউজুয়ালি বিকাম, এই যে দেখো আইসি দিয়ে হলে আরেকটা এখানে নতুন এখানে এসেছে এ ডাবল এল ওয়াই। এটা আবার দেখো কী করে খেয়াল করো, যদি আইসি দিয়ে শুরু হয় সেখানে আমরা এ ডাবল এল ওয়াই যুক্ত করে থাকি পুরো সাফিক্স। বলছে দে আর এনথুজিয়াস্টিক স্টুডেন্টস, তাহলে দে ওয়ার্ক এনথুজিয়াস্টিকলি। হ্যাঁ, এইখানে উচ্চারণ করার সময় আমরা ক্যালি কথাটা যেন না বলে থাকি। হ্যাঁ, কি বলবো? ক্যালি। স্যার হ্যাঁ বলো। ফারুক ভাই কিছু বলতে চাইলেন? হ্যাঁ, রিয়েলিস্টিক। বলছেন মাইক্রোফোনটা কি সরে গিয়ে স্যার ভালো শুনতে পাইছেন এখানে আগের মতো না আর? তোমার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। বাকিরা শুনতে পাচ্ছ? হুম, স্যার শুনতে পাচ্ছেন এখানে ভালো, তাই বলছি স্যার। হ্যাঁ, বাকিরা কি শুনতে পাচ্ছে আমাকে? জি স্যার, স্যার শোনা আপনার যাচ্ছে। মাঝে মধ্যে জি স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি কিন্তু আস্তে শুনতে পাইছি, এতক্ষণ তো জোরে শুনতে পাইছিলাম। তোমার কানে সমস্যা হয়েছে মনে হয় তাহলে, আর না নেটওয়ার্কের সমস্যা। কি বলেন? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করতে পারছি দেখো, এর সাথে আমরা এ ডাবল এল ওয়াই যুক্ত করছি, তখন হয়ে যাচ্ছে কি এইটা। realistically, হ্যাঁ, তাহলে রিয়েলিস্টিকলি, এ এল কথাটা বাদ যাচ্ছে, ক্যালি, রিয়েলিস্টিক্যালি এরকমটা হবে না, ঠিক আছে তো? রিয়েলিস্টিকলি। আচ্ছা, তাহলে এইভাবে বলা হচ্ছে দেখো এনথুজিয়াস্টিকলি এগুলো ব্যবহার করা হচ্ছে ইফ দ্য অ্যাডজেক্টিভ এন্ডস ইন ওয়াই, কিন্তু যদি অ্যাডজেক্টিভের সাথে ওয়াই থাকে, যেমন হ্যাপির সাথে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াইটা আই হয়ে যাবে, তারপরে এল ওয়াই, নাকি বানানটা একটু বলছে। তবে বলা হচ্ছে যে এলই থাকলে, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এলই বা ই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, পুরো এলই বা ইকে বাদ দিয়ে শুধু আমরা একটা এল ওয়াই যুক্ত করব। দেখো টেরিবল। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যখন এই বানানটা লিখি এ বি এল, এবল, তাই তো? এটাকে তখন আমরা কি লিখি? ডাবল এল না, না স্যার, ABLY। ALY, এলই বাদ করে হলো ওয়াই, তাই তো? হুম, জি স্যার। টেরিবলি। হ্যাঁ, সব ঠিক হবে নাকি? তার বলছে দেখো টেরিবলি, এই যে টেরিবল থেকে টেরিবলি, ইফ অ্যান অ্যাডজেক্টিভ অলরেডি এন্ডস এল ওয়াই, কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভের অলরেডি এল ওয়াই থাকে, হ্যাঁ, উই ক্যান গিভ ইট অ্যান অ্যাডভার্বিয়াল ফাংশন বাই সিম্পলি ইউজিং ইট ইন দ্য অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। কিছু আছে যারা অলরেডি এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ, তাহলে এদেরকে আমরা আর অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি না, এই জন্য এই সেন্টেন্সটা কিন্তু রং। আচ্ছা, টাইমলি এটা কি অ্যাডজেক্টিভ না, জি স্যার। নাকি অ্যাডভার্ব? নাউনের সাথে খেয়াল করো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব। আর নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয়? Adjective। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো সেই হিসাবে টাইম যেহেতু আমাদের একটা নাউন, তো সেই হিসাবে টাইমের সাথে যখন আমরা এল ওয়াই যুক্ত করেছি, তখন সে হয়ে গেছে কি টাইমলি, তখন সে Adjective. হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে যখন আমি এখন যদি সেন্টেন্সে লিখি এভাবে যে হি উইল কাম টাইমলি, এটা কি হবে সেন্টেন্সটা? না স্যার। না স্যার, তাহলে হয় আমাকে বলতে হবে হি উইল কাম ইন টাইম, নাকি ইন টাইম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটাকে আমরা বলতে পারি একটা অ্যাডভার্ব হিসাবে, কিন্তু টাইমলি এখন আমি বলতে পারলাম যেরকম ইউ শুড মেনটেন ইয়োর টাইমলি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। দেখো এইভাবে আমরা কিন্তু বিষয়টাকে বলতে পারি। তাই বলছে যদি অলরেডি আমার এলওয়াই থাকে, তাহলে সেখানে আমরা ওকে আর অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না, তখন থাকে আসলে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে দেখো ইফ অ্যান অ্যাডজেক্টিভ অলরেডি এন্ডস ইন এলওয়াই, তাহলে সেই অ্যাডজেক্টিভকে আমি আবার অ্যাডভার্ব বানাবো কি করে? আরেকটা এলওয়াই দিয়ে তো আমি অ্যাডভার্ব বানাতে পারছি না। এই জন্য দেখো এই এখনো আমি এরকম বানান ভুল দেখি। হ্যাঁ, যে আচ্ছা এটা কি ঠিক বানান না ভুল বানান? ভুল স্যার। স্যার ভুল বানান। এই বানানগুলো কিন্তু ছেলে মেয়ে লিখতেছে। হ্যাঁ, এই অনার্স
থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে উঠে এই বানানগুলো এখনো জানে না যে কীভাবে কী করতে হয়। ওগুলো আয় হবে। মানে তারা এগুলো পড়েই না, বুঝেই না, শুধুমাত্র কী করবো আর। এবার হচ্ছে ইরিগুলার অ্যাডভার্বস। কিছু ভার্ব আছে যেগুলো ইরিগুলারলি, মানে ওদের কোনো এর কোনো খাওয়া নাই, মোটামুটি ব্যবহার হয়, বিভিন্ন উল্টাপাল্টা বানান আছে, উল্টাপাল্টা ওদের গঠন আছে, যেগুলো আমরা ইরেগুলার ভার্ব বলে থাকি না, যে রেগুলার ভার্ব সেগুলোই যাদের সাথে ইডি যোগ করলে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করা যায়। আর ইরেগুলার ভার্ব সেগুলোই যাদের অবস্থানের পরিবর্তন হয়, ভাওয়েলের পরিবর্তন হয়, লেটারের পরিবর্তন হয়, অথবা পুরো ওয়ার্ডটাই ভিন্ন হয়। তো ঠিক এই ক্ষেত্রে এখন দেখো তো, এই যে বললাম গুড, বেটার, বেস্ট, তাই তো, এই তিনটা হচ্ছে আমরা ওয়ার্ড থাকি। এখন এই গুডকে আমরা অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, কিন্তু বেটার কিন্তু অ্যাডভার্বও হতে পারে। হ্যাঁ, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে, বেস্টও কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এদের চেহারা কি সব একই রকম না পুরো ভিন্ন? আলাদা। হ্যাঁ, তাহলে ভিন্ন। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে ইরেগুলার। এখন ওয়েল এর কম্পারেটিভ কি বলো? গুডের নাই গুড, বেটার, বেস্ট করলাম, তাহলে ওয়েল এর কি? ওয়েলার, ওয়েল, বেটার, বেস্ট। হ্যাঁ বেটার হ্যাঁ, বেটার বেস্ট। এরও কিন্তু হচ্ছে বেস্ট। বেটার, বেস্ট। কেন এই যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে সেটা বোঝালাম, কারণ আমরা জানি ওয়েল জেনারেলি অ্যাডভার্ব হিসেবে বসে, তাই না? আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে দুইটারই কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই একই ধরনের। অতএব গুড এবং ওয়েল দুটারই বেটার, বেস্ট ইউজ করা যায়। তো সেই হিসাবে আমরা একটু মাথায় রাখবো এই বিষয়গুলো। ইরেগুলার। There are a number of exceptions to the spelling rules, though which are known as irregular adverbs. Here are some irregular adverbs of manner. The adjective straight, fast, এই যে দেখো ফাস্ট, হ্যাঁ, হার্ড, এগুলো all remain the same with no ly. অনেকে তোমরা এইরকম শব্দটা ইউজ করে থাকো যে he is working hardly, মানে আমরা মনে করি হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য আমরা এর সাথে ly যোগ করে আমরা মোটামুটি অ্যাডভার্ব বানাবো, তাই হয়ে যাবে কি হার্ডলি। হার্ডলি মানে কি খুব কঠিন ভাবে, আসলে কি হার্ডলি মানে খুব কঠিন ভাবে বলো তো? না স্যার, না স্যার, হ্যাঁ, না স্যার, hardly negative মানে word। কি নেগেটিভ ওয়ার্ড, মানে কদাচিৎ, Negative কোনো word কাজ তো। হয় না। এখন তো যদি বলে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, মানে কি সে কাজই করতেছে না, এরকম হবে না বাংলাটা? জি স্যার, তাই তো হওয়ার কথা। ওয়ার্কিং হার্ডলি, তাহলে আমাদের কি বলা উচিত এই জায়গায়? হি ইজ হার্ডলি ওয়ার্কিং। না, ওই একই তো মিনিং, একই থেকে গেল। হি ইজ ওয়ার্কিং হার্ড। ও আচ্ছা, ওই এখানে হার্ড, ওই হ্যাঁ বললাম দা ওয়ার্ক ইজ হার্ড, কোন হার্ড অ্যাডজেক্টিভ আর কোন হার্ড অ্যাডভার্ব বলো? স্যার নিচে অ্যাডজেক্টিভ আর নিচেরটা উপরে অ্যাডজেক্টিভ, উপরটা অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এই যে আলোচনাগুলোতে এরকম অনেকগুলো কিন্তু আছে, অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্ব মনে করি, কিন্তু আসলে এগুলো নয়। এগুলো একটু খেয়াল করবা। দ্য অ্যাডজেক্টিভ রং ক্যান বিকাম রংলি, সিম্পলি রিমেন রং, বোথ আর অ্যাকসেপ্টেবল। তাহলে এলওয়াই যোগ করতে পারা যেতে পারে, আবার এলওয়াই ছাড়াও ব্যবহার করা যেতে পারে, মানে দুটাই ঠিকভাবে ব্যবহার করা যাবে। However, wrong as an adverb must come after the verb if modifies in I guessed wrong, মানে আমি ভুল অনুমান করেছিলাম। He filled out the form wrong, সে ফর্মটাকে ভুলভাবে পূরণ করেছিল। But wrongly can be used both before and after the word it modifies. অতএব সেটা অ্যাডজেক্টিভের আগেও, মানে ভার্বের আগেও বসতে পারে অথবা পরেও বসতে পারে, ঠিক আছে তো? কিন্তু যখন আমরা শুধু রংকে অ্যাডভার্ব হিসাবে ইউজ করব, তখন কিন্তু ওটাকে আমার কি করতে হবে, শেষেই বসাতে হবে। হ্যাঁ, যেমন আমি তো যদি বলি সে ভুলভাবে কাজটা করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক রং, তাই তো? অথবা বলতে পারে কি হি রংলি ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে না? এইভাবে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এই রঙও কিন্তু এখানে অ্যাডভার্ব, খেয়াল রাখো, এই রঙও কিন্তু এখানে অ্যাডভার্ব। এলওয়াই না বলেই আমরা আবার মনে করতে পারি এটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। এই যে সূক্ষ্ম বিষয়গুলো এগুলো কি হতো। এবার হচ্ছে ফাইনালি ওয়েল ইজ দ্য ইরেগুলার অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্ব অফ দ্য অ্যাডজেক্টিভ গুড, বাট ওয়েল ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু। ওই যে আমরা আগেই পড়ে এসেছি যে যদি স্বাস্থ্যগত ব্যাপারটা বোঝায় তখন সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর যখন কাজ কেমনভাবে হচ্ছে ম্যানার বোঝায় তখন ওয়েল হবে। হ্যাঁ, বলছে there are more irregular adverbs that the ones above. Go to the chapter
রেগুলার অ্যান্ড ইরেগুলার অ্যাডভার্বস টু লার্ন মোর, আমরা পরে যাচ্ছি এটাই। আচ্ছা 1 মিনিট, আমি একটু আসতেছি, হ্যাঁ। নাসির পড়াশোনার কি অবস্থা বলো? কাজ চলে এসেছে। ভাই করতেছি ভাই, চলতেছে। আচ্ছা, তো এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজেস সেগুলোই আমরা জানি। অ্যাডভার্বিয়াল ফ্রেজেস কোন কোন ফ্রেজ অ্যাডভার্বের কাজ করতে পারে বলো তো? আচ্ছা, আরেকটা শব্দ বলেছিলাম যে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য কি, কে বলবে? অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। স্যার অ্যাডভার্ব জন্মগতভাবে অ্যাডভার্ব, আর যেটা অ্যাডভার্ব না জোর করে অ্যাডভার্বের কাজ করানো হয় ওইটা অ্যাডভার্বিয়াল। যেমন যদি বলি হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, এটা একটা। আর হি ইজ ওয়ার্কিং ফর আ লং টাইম, এখানে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ আছে আর কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে? স্যার নিচেরটা অ্যাডভার্বিয়াল ভার্বাল ফ্রেজ। ফ্রেজ আর উপরটা অ্যাডভার্ব। বাকিরা কিন্তু অনেকগুলো আছে। ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝেছো কিনা কথাটা। ভেরি হার্ড, তো হার্ড তো অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্ব, সেই হিসাবে ভেরি হার্ড এটা মিলে একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়েছে, যেটা আসলে অ্যাডভার্ব থেকে এসেছে নাকি। আর ফর আ লং টাইম এটা তো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু আপাতত জি, স্যার। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, নাউনের কাজ করতে পারে, অ্যাডভার্বেরও কাজ করতে পারে। তো একে আপাতত আমরা কিসের কাজ করাচ্ছি? অ্যাডভার্বের কাজ করাচ্ছি, তাই না? এই জন্য কি বলছে, একে যদি আমরা এইভাবে অ্যাডভার্বিয়ালের কাজও করাতে পারতাম, যেটাই যে আমরা টেস্টে পাইলাম না, এখানে টেস্টে যেটা নিলাম, এই যে এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে প্রিপোজিশন, তাই না? এই যে অন দ্য রোড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ। ঠিক একইভাবে এখানে কিন্তু আরও ওয়ার্ড আছে, যেমন এরকম আমরা বলি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা কি বলি অ্যাডজেক্টিভাল ফ্রেজ। ফ্রেজ। এই যে শব্দগুলো ব্যবহার হয় কিন্তু, তার মানে এগুলো আমরা কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারটা নিয়ে আসি। বলা হচ্ছে অ্যাজ উই স অ্যাবাভ, এই যে অ্যাবাভ, অ্যাবাভটা কি প্রিপোজিশন না অ্যাডভার্ব, কে বলতে পারে? স্যার হুম, প্রিপোজিশন। অ্যাডভার্ব। দেখো এখানে দেয়ার আর এর উপরে এই যে ও স্যার wrongly accused or just wrongly, এখানে একটু দেখেন তো। কোন জায়গায়, হ্যাঁ এই যে আপনার হলো অ্যাজ ইন wrongly accused এবং just wrongly, হ্যাঁ, এখানে কি বুঝাইছে? এখানে এই যে আগের কথাটার উদাহরণ দিয়েছে যে রংলি যখন এলওয়াইড হিসেবে ব্যবহার করব আমরা, তখন সেটা ভার্বের আগেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে, এটা বোঝানো হয়েছে। আচ্ছা স্যার, এই বুঝছি। যে বলছে না যে বিফোর অর আফটার দ্য ওয়ার্ড ইট মডিফাইজ, তার মানে যদি আমরা এলওয়াই ছাড়া অ্যাডভার্ব হিসেবে ইউজ করি, তাহলে তাকে সবসময় ভার্বের কি কোথায় বসাতে হবে? দেখো অ্যাজ অ্যান অ্যাডভার্ব শেষে। মাস্ট কাম আফটার দ্য ভার্ব, সবসময় ভার্বের পরে আসবে, ঠিক আছে তো? আর যদি এলওয়াই দিয়ে আমরা করি, জি স্যার। যেমন এই যে আই গেসড রং, হি ফিল্ড আউট দ্য ফর্ম রং, এগুলো দেখো শেষে আছে। আর রংলি যখন বসাইছি আমরা অ্যাডভার্ব হিসাবে, তখন সেটা যাকে মডিফাই করবে তার আগেও আসতে পারে, আবার তারপরে আসতে পারে। হ্যাঁ, যেটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম এই ক্ষেত্রে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না? কোথায় যেন একটা উদাহরণ দিলাম, এই যেখানে রং, হি ডিড দ্য ওয়ার্ক রং, তাই না? আর হচ্ছে হি রংলি ডিড দ্য ওয়ার্ক, এটা। আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, তাহলে অ্যাডভার্ব, এই যে স অ্যাবভ, এটা কি বলো? আমি যদি বলি কোনটা স্যার? এখন হি লুকড আপ, এই আপটা কি এই জায়গায়? অ্যাডভার্ব। এই লুক আপটা কি অ্যাডভার্ব, তাই তো? সে উপরের দিকে তাকালো। আর একটা হচ্ছে কি, বললাম কি, উই আর গোয়িং ডাউন, এখানে ডাউনটা কি? স্যার এটাও অ্যাডভার্ব না স্যার? এটাও অ্যাডভার্ব, হ্যাঁ প্লেস বোঝাচ্ছে। তার বললাম মে আই কাম ইন, এখানে ইনটা কি? অ্যাডভার্ব। 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 তা বলছে হি ইজ সিটিং ইনসাইড, সে ভিতরে বসে আছে, এটাও কি? অ্যাডভার্ব। খেয়াল করবা প্রিপোজিশন না, এগুলো অ্যাডভার্বের কাজ করছে। তার যাই হোক, এবার এইগুলো যদি আমরা প্রিপোজিশন আকারে এবার ব্যবহার করে অন্য ওয়ার্ডের সাথে, তখন কি হয়? As we saw above, phrases can also function as adverbs in a sentence. These are called adverbial phrases, sometimes simply adverbials. সরাসরি। Besides the ones we looked at above, এইখানে দেখো looked at above,
other prepositional phrases can also function as adverbs of manner. For example, in a hurry, without a care, like a baby, he ran out like a shot. এই যেগুলো কি সবই হচ্ছে কি আমাদের অ্যাডভার্বের কাজ করেছে, কারণ আমরা কাজটা কিভাবে করবো, অ্যাডভার্ব ম্যানার হচ্ছে। উই ক্যান অলসো ইউজ সিমিলিস উইথ দ্য ওয়ার্ড লাইক টু ডেসক্রাইব ম্যানার ইন মেটাফরিক্যাল টার্ম। হয়েছে আই ওয়ান্ডার্ড অনলি কি লনলি অ্যাজ আ ক্লাউড, তাহলে এই যে অ্যাজ এ ক্লাউড, হ্যাঁ, বা হি ইজ, হ্যাঁ বললাম হি ইজ ইটিং লাইক অ্যান এলিফ্যান্ট। এখানে লাইক অ্যান এলিফ্যান্ট কি অ্যাডভার্ব না? অ্যাডভার্ব অফ ম্যানার। I wandered lonely as a cloud, এখানে কি এই যে as a cloud Adverb. অ্যাডভার্ব, as a cloud অ্যাডভার্ব, like an elephant এটা অ্যাডভার্ব, ঠিক আছে তো? মানে ম্যানার, আমি কিভাবে খাচ্ছি বা কিভাবে উঠছি বা কিভাবে যাচ্ছি, এই কথাগুলো বললাম। হি ইজ স্লিপিং লাইক আ বেবি, হি ইজ এটা কি স্যার থেকে স্লিপিং লাইক আ বেবি, হ্যাঁ বুঝলাম না? লনলি লনলি অ্যাডভার্ব, এটা আরেকটা অ্যাডভার্ব। একটা সেন্টেন্সে অনেকগুলো অ্যাডভার্ব বসতে পারে, এটা একটা অ্যাডভার্ব ম্যানার, এই যে এলওয়াই যুক্ত, লন থেকে লনলি। স্যার সিভিলের সাথে যেগুলো থাকবে সেগুলো কি সব কি অ্যাডভার্ব নাকি তাহলে? সিমিলি এখন সেটা তোমার আবার কম্পারিজন কিনা দেখতে হবে, তাই তো? জি স্যার। কারণ ওখানে তো ডিগ্রিও আছে, এটা তো আর ডিগ্রি বোঝাচ্ছে না। পজিশন স্যার এটা এখন কোথায় বসাবো আমরা, তাই না? হচ্ছে দ্য পজিশন উই ইউজ ফর অ্যাডভার্বস অফ ম্যানার ডিপেন্ডস অন ওয়েদার দে আর মডিফাইং আ ভার্ব, আ ক্লজ অর অ্যান অ্যাডজেক্টিভ। এখন এই ম্যানারগুলো কাকে মডিফাই করছে তার উপর ভিত্তি করে আমরা পজিশনিং নিয়ে আসি, মানে কোথায় বসাবো। তাহলে অ্যাডভার্বকে বসালে, মানে ভার্বকে বসালে আমরা আসলে কোথায় লিখি? বলছে অ্যাডভার্বস অফ ম্যানার মোস্ট কমনলি কাম ডাইরেক্টলি আফটার ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। ইফ দ্য ভার্ব ইজ ট্রানজিটিভ then the adverb must not immediately follow the verb, it can either come before the verb or after the direct object. তাহলে যেহেতু ভার্বের পরে অবজেক্ট থাকবে, যেমন যদি আমি বলি যে যে আই অ্যাম ওয়াকিং স্লোলি, এই অ্যাডভার্বটা কোথায় এসেছে বলো তো? স্যার পরে ভার্বের পরে, কারণ এখানে ওয়াকিং হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই তো? আর যদি বলি আই অ্যাম ওয়াকিং আ বেবি স্লোলি, অথবা বলতে পারি কি আই অ্যাম স্লোলি ওয়াকিং, তাহলে কি হলো? ম্যানার, মানে যদি ইন্ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে ম্যানার, তাই তো? ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে ম্যানার অ্যাডভার্বগুলো সবসময় শেষে বসাবো। আর যদি মনে হয় ট্রানজিটিভ ভার্ব, তাহলে হয় অবজেক্টের পরে বসাতে হবে, আর না হয় আমাকে মূল ভার্বের আগে বসাতে হবে। এইটা এটা কি মেটাফর নাকি স্যার? বলো। আমি বলছি আম স্লোলি ওয়াকিং আপ বেবি, এটা কি মেটাফর নাকি? মেটাফর হবে কেন? এটা ট্রানজিটিভ ভার্ব, এখানে মেটাফরের কোনো কাহিনী নাই। হ্যাঁ বলছে না যে অর্থটা কি তাহলে এটা বেবির মতো হাসছে, ছোট বাচ্চার মতো হাঁটছে, এরকম বলছে না, না? আমি একটা বাচ্চাকে হাঁটাচ্ছি, এখানে বাচ্চার মতো হাঁটবে কেন? আই অ্যাম ওয়াকিং, এখানে মূলত পজিটিভ ভার্ব। হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ পজিটিভ ভার্ব। আই অ্যাম ওয়াকিং আ বেবি, আমি একটা বাচ্চাকে হাঁটাচ্ছি, ঠিক আছে? জি স্যার। হুম। আচ্ছা, ভার্বের ক্লাসগুলো মনে হয় দেখোনি এখনো, হ্যাঁ ওগুলো দেখে নিবা আগের না। ক্লাস। এই যে একটা সমস্যা, মানে তোমরা ফ্রি কোনো কিছু পছন্দ করো না, এটা একটা মানে খুব প্রমাণ হলো আর কি, যে তোমরা ভালো জিনিস ফ্রি হইলেও নিতে চাও না, এই জন্য বাঙালিদের আজ এই দশা। হ্যাঁ জি স্যার। দেখেছি আলকা আমি, যে মনে করো পরে যদি কেউ মানে গ্রুপে যুক্ত হইলো, আমি যদি তাকে পুরো মানে ইয়াটা ফাইলটা যদি শেয়ার করে দিই, কেউ দেখে না, কিন্তু অধিকাংশই তারা আগের ক্লাসগুলো দেখেই না। তারা মনে করে ধুর কি যে আলোচনা করেছে, হ্যাঁ? কিন্তু সে যে 2-3 মাসের ক্লাসটা ফ্রি পেয়ে গেল সেটা বুঝলোই না। তাই এবার ভাবছি যারা পরে জয়েন করবে তাদের আগের ক্লাসগুলোর জন্য একটা ফি নিয়ে নেবে, হবে না? স্যার ভালোই স্যার, ভালো লাগবে দেখতে, এটাই সমস্যা। তাহলে মূল্য থাকবে না, যে আগের ক্লাসগুলো নিতে হলে তোমাকে এত টাকা দিতে হবে। তা এটা হচ্ছে ব্যাপার, যে সময় ব্যয় করে একটু দেখবা সেটা না। আমি তো বললাম যে এবার যারা পরীক্ষা দেবে ওদের লাস্ট 1 মাস আমি কোনো ফি না নিয়ে পড়িয়েছি, মানে ফি নিই নাই 1 মাস পুরো, কিন্তু আমি আমার মতো করে এভাবে ক্লাস নিয়ে গেছি, কিন্তু ক্লাসের উপস্থিতির পরিমাণ কমে গেছে, তারপর থেকে একজনও টেস্ট দেয়নি। হ্যাঁ পরবর্তীতে পরে এই যে আমি যেটা করলাম, ওদের আমার মডেল টেস্ট নেওয়ার কথা ছিল, যে আমি মডেল টেস্ট নিব শেষে, যে আলোচনা শেষে রিভাইজের পরে,
তাতে আমার মনে হলো যে দেখি ফি নিয়ে কয়জন যুক্ত হয়, দিয়ে মডেল টেস্ট প্রত্যেক পেপারে 50 টাকা করে ধরলাম। তাতে দেখলাম যে মডেল টেস্টগুলো দিচ্ছে, বাকিরা আর কেউ দিচ্ছে না। ফ্রি দিচ্ছি আমি, কিন্তু অন্য একটা গ্রুপে, যে গ্রুপে ফ্রি করেছিলাম সেখান থেকে কেউ আর টেস্টও দেয়নি। বুঝতে পারছো? তো মানে খুবই নেগেটিভ অভিজ্ঞতা। তো যাই হোক, তোমাদের জীবন তোমরা যেভাবে গড়ে নিতে পারো। বাঙালি সস্তা খাইতে পছন্দ করে না, দামি জিনিস খাই, এই জন্য দাম বাড়তেছে। যত দাম বাড়বে তত ভাব, তাই না? মিলন স্যার যদি এখন 600 টাকা কেজি গরুর মাংস কিনতে যায়, তাহলে কি হয় বলো? ও দিতে হবে 1200 টাকা, তাহলে তো ভাব হবে। 1200 টাকার গরুর মাংস কিনতে গেলে আলাদা একটা ভাব থাকবে, হ্যাঁ, মানে হাঁটার মধ্যে একটা ভাব চলে আসবে, হ্যাঁ। আর যদি 600 টাকা কিনি, তখন কি আমাদের লজ্জা লজ্জা লাগবে নাকি? আর ফ্রি দিলে তো যাবোই না। যাই, তো সমস্যা নেই, আরনিকাল কথা বলতে। খাবার দাবারের ওই হিসাবটা তো একটু আলাদা। বলছে হি স্পিক্স ওয়েল, এটা কি অ্যাডভার্ব না? অ্যাডভার্ব। শি ওয়াক স্লোলি। জি স্যার। এটা এবার বাড়ি বলছে, দেখো এই জায়গায় ভুল হলো না, জ্যানেট রোড বিউটিফুলি দ্য লেটার। অবশ্যই এটা কবিরা লিখলে কিন্তু ভুল হতো না, কবিরা অবশ্য অ্যাডভার্ব আগেও দিতে পারে। বিউটিফুলি জ্যানেট রোড দ্য লেটার, বা বিউটিফুলি দ্য লেটার রোড জ্যানেট, এরকম হতে পারতো, সেটা সমস্যা না। কিন্তু অবজেক্ট যখন থাকবে, অবজেক্টের আগে বা ভার্বের পরে এবং অবজেক্টের মাঝে আমরা কখনোই অ্যাডভার্ব বসাতে পারবো না। দখলে তুমি এই অ্যাডভার্বটাকে ভার্বের আগে বসাও। Janet beautifully wrote রোড the দ্য letter. লেটার, অথবা জানেট রোড দ্য লেটার বিউটিফুলি। হ্যাঁ, ঠিক আছে। এই যে অর্ডারগুলো আপনাকে তোমাকে যে শেখাচ্ছে, এগুলো কি গ্রামারের কি এক একটা ইয়া না, রুলস না? এগুলো না শিখলে তুমি তো উল্টাপাল্টা করবে। আচ্ছা, একটু মিউট রাখো। যাক, রিঅ্যারেঞ্জিং দ্য অর্ডার, অর্ডারগুলো কি আর রিঅ্যারেঞ্জ করবো। ইউ মে হ্যাভ নোটিস দ্যাট ইন দ্য সেকেন্ড এক্সাম্পল উই ক্যান পুট দ্য অ্যাডভার্ব ফার্স্ট। এই যে অ্যাডভার্ব ফার্স্ট করেছিলাম, শি কুইকলি ওয়াকড। শি কুইক কোথায় সেটা? শি কুইকলি ওয়াকড, শি কুইকলি ওয়াকড কোথায় সে? is perfectly correct and it adds a bit more emphasis to quickly. The adverb can also come before a transitive verb. Janet slowly sang a song. তাহলে যে slowly, তাই তো আমরা বলতে পারতাম যে আগে চলে এসেছে। However, for simple sentences that don't require extra emphasis, it is better to have the adverb come after the verb. যদি emphasis এর প্রয়োজন না হয়, তাহলে আমাদের বরং ভালো হবে ওটাকে ভার্বের পরে দেওয়া। And in some instances the adverb can't come first. Adverb কখনো আমরা সামনে নিয়ে আসবো না। For example, he well speaks হবে is clearly incorrect, কারণ speaks হচ্ছে কি এখানে intransitive verb। সেই হিসাবে বলা যেতে পারে he speaks well, এটা বলতে পারবো না যে he well speaks। আমরা বলতে পারতাম যদি সেটা অন্য adverb আসতো এবং তারপরে কোনো অবজেক্ট থাকতো, এগুলো। যেমন দুরাই তো কারেক্ট নাকি এখানে? জি স্যার। স্পেলিং গুলো মিস্টেক হয়ে গেছে স্যার সেকেন্ড সেন্টেন্স। ট্রুতে নাকি? হ্যাঁ স্যার। এটা কি কি মিস্টেক বলে? স্পেলিং Spelling mistake. না, স্পেলিং মিস্টেক তো অবশ্যই, কিন্তু আমি জানি, আমি ওয়ার্ডটা জানি, কিন্তু সামহাউ ইট হ্যাজ বিন রং ওয়ান, তাই তো, স্পেলড রং। তাহলে কি স্যার এখানে অন্য কোনো ওয়ার্ড হবে স্যার? তাহলে কি ভুল বলবো? স্লিপ অফ দা পেন নাকি? স্লিপ অফ দ্য পেন। আচ্ছা, Slip of the tongue. হ্যাঁ, টাং, হ্যাঁ আমি এখনই স্লিপ অফ দা পেন করেছিলাম, তাই তো? স্যার টাং টিও এন জি ইউ হবে না স্যার? আবারও ভুল করলাম নাকি? আচ্ছা, তারপরে আসি, বলছে মডিফাইং ক্লজেস। ক্লজকে মডিফাই করলে প্রধানত কোথায় বসে দেখি? অ্যাডভার্বস অফ ম্যানার ক্যান অলসো কাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, ইউজুয়ালি সেট অ্যাপার্ট বাই কমা। তাহলে বিগিনিংয়ে যদি আমরা বসাই, তাহলে কি করি? অবশ্যই একটা কমা দিতে হবে। এটা কি আর যেটা ক্লজ বা একটা সেন্টেন্সের শুরুতে বসাই, which serves to modify the entire clause and add a lot of emphasis to the adverb. Consider this example. Quietly he held the candle aloft. মানে হি হেল্ড দ্য ক্যান্ডেল অ্যালফট, এই পুরোটাকে মডিফাই করছে কোয়াইটলি।
আর যখন আমি বললাম হি কোয়াইটলি হেল্ড দ্য ক্যান্ডেল অ্যালফট, তখন কোয়াইটলি দিয়ে কাকে মডিফাই করা হলো? বলো স্যার তো। হেল্ড ভার্ব। ভার্বকে মডিফাই করা হলো, তাই তো? যখন আমি এখানে বসিয়েছি তখন পুরো ক্লজটাকে মডিফাই করেছে, আর যখন এখানে বসালাম তখন শুধু সে ভার্বকে মডিফাই করলো। তাই বলছে অলদো দে আর বোথ কোয়াইট ক্লোজ ইন মিনিং, যদিও মিনিং কিন্তু একই প্রায়, উই ক্যান সি হাউ দ্য ফার্স্ট সেন্টেন্স প্লেসেস much more emphasis on the adverb quietly. In the second example, the adverb is only modifying the verb held, so its impact on the sentence is less intense. তাই তো? এবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে অ্যাডভার্ব ম্যানার? তাহলে অ্যাডভার্ব ম্যানার কাকে মডিফাই করতে পারে? আমরা তিনটা বলেছি, তাই তো? একটা ভার্বকে, একটা হচ্ছে ক্লজকে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কেমন হবে? যে অ্যাডভার্বস অফ ম্যানার ক্যান অলসো বি ইউজ টু ডেসক্রাইব অ্যাডজেক্টিভ, গিভিং দেম অ্যান এক্সট্রা ডেপথ অর ডাইমেনশন অফ দ্য ক্যারেক্টার। ইন কন্ট্রাস্ট টু ভার্বস, অ্যাডভার্বস অফ ম্যানার্স অলওয়েজ কাম বিফোর দ্য অ্যাডজেক্টিভ, সবসময় অ্যাডজেক্টিভের আগে আসে। দে মডিফাই, দিস অর্ডার ক্যান নট চেঞ্জ, এই অর্ডার কখনো চেঞ্জ করা যাবে না। ফর এক্সাম্পল, দ্য বুকস ওয়াজ বিউটিফুলি প্রোফাউন্ড, তাহলে প্রোফাউন্ডকে মডিফাই করা হয়েছে বিউটিফুলি দিয়ে। দ্য প্রিজনার রিমেইন সাইলেন্ট, কেমন হবে? স্টোইকলি সাইলেন্ট, হ্যাঁ, স্টোইকলি সাইলেন্ট। ডার্লিং ইউ আর ব্রেভ ওয়ান্ডারফুলি, এই দেখো ব্রেভের পরে বসানো হয়েছে, তাহলে এটা ইনকারেক্ট। এগুলো খেয়াল করবো। তাহলে কুইজে আসি এবার। হোয়াট ইজ দ্য মোস্ট কমন ওয়ে টু ফর্ম অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার? কোনটা? And in How is an adverb formed from an adjective ending in IC? by changing the Where does an adverb manner come in a sentence if it is modifying a clause? At the beginning of the sentence, at the end of the clause. তাহলে কোথায় আসবে? At the beginning of a sentence. স্যার ক্লোজে আসবে না? দেখো, where does an adverb come in a sentence if it is modifying a clause? Clause কে স্যার ক্লজে পড়লে তো সামনে আসবে, যেখানে কিছুক্ষণ আসবে না, এন্ডে আসবে। বলা হয়েছে এখানে প্রথম যে উদাহরণটা না। বললেন, এখানে বলা হয়েছে এইটা এই যে বিউজিং, তাই তো? বিগিনিং। ভার্বের আগে অথবা একদম সামনে। না, ভার্বের আগে হলে ভার্বকে মডিফাই করা হবে। ক্লজকে মডিফাই করলে সবসময় শুরুতে আসবে এবং কমা বসবে। একটু মিউট রাখো, কারণ জি। রিপিট হচ্ছে কথা। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার? কোনটা? অ্যাডভার্ব অফ ম্যানার। Strongly. স্যার স্ট্রং হ্যাঁ, শিওর। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অফ ম্যানার ইন দ্য ফলোইং সেন্টেন্স। Sir, wonderfully. কারণ কি, সে কি কি করেছে? কাকে মডিফাই করেছে? বলো। স্যার অ্যাবসলিউট অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। ওয়ান্ডারফুলি লয়াল, অ্যাডজেক্টিভকে মডিফাই Royal friend. অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। ডিগ্রি, তাই তো? মানে যেটা হচ্ছে অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তার কি বোঝাবে? ইন্টেন্সিটি অর মিটিগেটর, নাকি? ইন্টেন্সিফায়ার বা মিটিগেটর যেটা আমরা বলছিলাম সেটা। Adverbs of degree are used to indicate the intensity, degree or extent of the verb, adjective or adverb they are modifying. They always appear before the adjective, verb or adverb they describe, except for the adverb enough. দেখো, শুধু enough রয়েছে, যে adverb বা adjective এর পরে বসে। কিন্তু we will look at further on, পরে আরো দেখব। Degrees of strength মানে শক্তি বোঝানোর জন্য adverbs of degree can be mild or medium or strong or absolute in how they describe the intensity, degree or extent of the word they modify. Adverbs that are mild, medium or strong are known as grading as adverbs. দেখো, grading মানে they are just indicating the grade. Those that describe an absolute state or degree are known as non-grading adverbs. মানে যাদের কোনো গ্রেড নাই, অ্যাবসলিউটলি নির্দেশ করে, একদম টোটালি নির্দেশ করে, যেখানে কম বেশি বোঝায় না, সেটা হচ্ছে নন গ্রেডিং অ্যাডভার্বস। আর যেগুলো গ্রেড নির্দেশ করে, স্টেপ বাই স্টেপ, তাই তো, ধাপ নির্দেশ করে, তাদেরকে আমরা গ্রেডিং অ্যাডভার্বস বলছি।
Sometimes a grading adverb or degree can change in strength depending on the verb, adverb, or adjective it describes. Non-grading adverbs, on the other hand, always describe absolute state or degree, মানে absolute মানে কি পুরোপুরি, কম বেশি না কোনো। যেমন হি আনডাউটেডলি স্টোল দ্য মানি, এখানে হচ্ছে নন গ্রেডিং নাকি, আনডাউটেডলি মানে কি নিঃসন্দেহে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে মানে এর কোনো আর সন্দেহ নেই, অতএব কম বেশি না, পুরোপুরি কমপ্লিট। একইভাবে ডেফিনেটলি মানে একদম কমপ্লিটলি, অ্যাবসলিউটলি একদম, কোনো নন গ্রেডিং এগুলো, তাই তো। হি ইজ ভেরি সরি, এইটা হচ্ছে গ্রেডিং। আই রিয়েলি লাভ রিডিং গুড বুকস, আর ইউ কোয়াইট সার্টেন, তাই তো। ইট কোয়াইট বলছে অ্যাবসলিউট কোয়াইট ইজ এ গ্রেডিং অ্যাডভার্ব বাট ইট ক্যান ডেসক্রাইব অ্যাবসলিউট স্টেট হোয়েন পেয়ার্ড উইথ নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ হুইচ উই উইল লুক অ্যাট। শি ইজ কোয়াইট ম্যাড, এত স্ট্রং, এত সার্টেন বলতে কি বলছে স্যার? কোনটা সার্টেন? আর ইউ কুইট? সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, তুমি পুরোপুরি নিশ্চিত তো। হ্যাঁ, আর ইউ সার্টেন বা আর ইউ কোয়াইট সার্টেন, অ্যাবসলিউটলি সার্টেন, তাই তো, এরকম। ওকে। তার বলছে আই আর কোয়াইট লাইক ইন্ডিয়ান ফুড। হ্যাঁ কোয়াইট, হ্যাঁ বলো। স্যার ওই যে শি ইজ ভেরি, স্যার উপরে ওই সেন্টেন্সটা স্যার ওটা কোথায় গেল? শি ইজ ভেরি সরি হ্যাঁ স্যার, ফর হার ব্যাড বিহেভিয়ার। হ্যাঁ, গ্রেডিং কিভাবে হইলো? কারণ এটা দিয়ে কি কতটুকু মানে কত পরিমাণ, এটা কি বলা হচ্ছে ভেরি সরি, খুবই, কিন্তু একদম সম্পূর্ণ কিনা এটা বোঝানো হয়নি। যদি আমরা বলতাম যে শি ইজ অ্যাবসলিউটলি সরি, তার মানে সরির একদম কমপ্লিট সীমা পর্যন্ত শেষ, তাই তো, সরির সর্বোচ্চ লেভেল পর্যন্ত বিষয়টাকে বোঝানো হয়েছে। আর শি ইজ ভেরি সরি, এই ভেরি সরি মানে সরি কিন্তু আসলে সর্বোচ্চ লেভেল পর্যন্ত না, কিন্তু সরি আর কি। এই জন্য গ্রেডিং বলা হয়েছে, মানে যেগুলোর ধাপটা সর্বোচ্চ বা সর্বনিম্ন না বুঝিয়ে একবারে বোঝাবে পুরোটা 100%। যখন বললাম হি ইজ ডেফিনেটলি কামিং টু দ্য পার্টি, তাহলে কি সন্দেহ আছে যে সে আসবে না? না স্যার। হ্যাঁ, এরকম আর কি, বুঝতে পারছো? মানে যেখানে আমাদের কোনো রকম কোনো মানে সন্দেহের অবকাশ নেই, যেখানে কম বা বেশি হতে পারে এটা। যেমন হি ইজ ভেরি গুড, এই ভেরি গুড আর বেস্ট, এই দুটার মধ্যে কোনটা সর্বোচ্চ বলো? স্যার বেস্ট। তাহলে ভেরিটা কি দাঁড়াবে? ভেরি গুড কি ভেরি, তাহলে ভেরিটা কি গ্রেডিং এর মধ্যে আসছে না, যে আমি এখানে সর্বোচ্চ মাত্রায় বুঝতে পারি। এই যে, ঠিক আছে তো, এগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, এর মধ্যে দেখো এইখানে কোয়াইটের তিনটা ব্যবহার আছে কিন্তু, একটা হচ্ছে কোয়াইট সার্টেন, আরটা হচ্ছে শি ইজ কোয়াইট ম্যাড, আর আই কোয়াইট লাইক ইন্ডিয়ান ফুড। এই কোয়াইট মানে হচ্ছে আমি মোটামুটি পছন্দ করি, এরকম অর্থে অনেকগুলো বিষয় কিন্তু আসে এখানে। এটা সম্পূর্ণ ইন্ডিয়ানটা পছন্দ করে এরকম বলছেন না? আচ্ছা, তোমাদের আইডি নাম্বারগুলো একটু নিয়ে নিই আমি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তার বলছে আচ্ছা এগুলো দেখে নিবা। মাই ক্যামেরা ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ, প্রিটি এক্সপেন্সিভ। ইট ইজ আ বিট কোল্ড, আ বিট কিছুটা নাকি। ইট উইল টেক আ বিট লঙ্গার টু কমপ্লিট ইট। আবিট অ্যাডজেক্টিভ, কিন্তু আবিট কি অ্যাডভার্ব। হ্যাঁ, তা হচ্ছে বিট লঙ্গার অ্যাডজেক্টিভ। উই ওয়ার সামহাট সারপ্রাইজ, সামহাট মানে কি পুরোপুরি না কিছুটা, কোনটা বোঝায়? স্যার কিছুটা। কিছুটা, তাই তো। হ্যাঁ, মানে তোমাকে এই মিনিংগুলোর মাধ্যমে একটু বুঝে নিতে হবে যে আসলে কোনটা বোঝাচ্ছে। এইখানে আমরা একটু দেখবো, দেখো এখানে একটু খেয়াল করো যে গ্রেডেবল বলতে স্মল, কিন্তু হচ্ছে টাইনি বলতে একদম সূক্ষ্ম। স্মল মানে ছোট, এখন ছোট বলতে কি একদম সর্বোচ্চ ছোট বোঝায়? না স্যার। সেটা আরেকটা ছোট বোঝাবে। মনে করো যে হি ইজ এ স্মল বয়, তাহলে এটা তো আমরা বুঝাচ্ছি যে এর চেয়ে ছোট আরো আছে, কিন্তু আসলে এখানে ছোট তো কোনো নির্দিষ্ট মাত্রা নেই যে ছোট বলতে আমি কত বোঝাতে আছি। আর টাইনি মানে একদম ক্ষুদ্র, মানে এর চেয়ে ছোট হবে না।
কোল্ড মানে ঠান্ডা, মোটামুটি ঠান্ডা। আর ফ্রিজিং যখন বলবো তখন মানে কি এর থেকে ঠান্ডা আর নাই। নাই। হট মানে গরম, এখন কোন মাত্রায় গরম না যায় না, কিন্তু যখন বলছি বয়েলিং মানে একদম ফুটছে, তার মানে এর চেয়ে আর গরম হবে না। ডিফিকাল্ট আর ইম্পসিবল, ডিফিকাল্ট মানে কঠিন কিন্তু একদম অসম্ভব নয়, তার মানে এখানে একটা কঠিন একটা মাত্রা আছে। কিন্তু ইম্পসিবল যখন বলবো তখন কি আর হবে কাজটা, মানে একদম সম্ভব না, একদম না। সর্বোচ্চ নন ক্রেডিবল। স্যাড মানে দুঃখিত আর কি, কিন্তু হলো ডিভাস্টেটেড মানে এত দুঃখিত, মানে মানে কি হতাশ পুরো একদম, এই অর্থে বোঝাচ্ছে। তো এইভাবে যখন তুমি একদম সর্বোচ্চ বা সর্বনিম্নটা বোঝাবা তখন হবে নন গ্রেডেবল, আর যখন মাঝামাঝি অবস্থানে থাকবা বা তার একটা মানে কি বলবো কোনো গ্রেড দেওয়া যাবে না যে এটা একদম সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, তাই না, এরকম করে আমরা যখন বলছি একটা গ্রেড, তাই না, যে একদম গ্রেড দিতে পারছি না, যে একদম সর্বোচ্চ না মানে এগুলো নন গ্রেডেবল মধ্যে আসছে না, তার মানে গ্রেডেবল কিছু একটা হবে, কিন্তু গ্রেডটা কত হবে সেটা আমাদের জানার দরকার নেই, মানে জাস্ট এইভাবে তিনি ভাগ করেছেন আর কি। বলছে বিকজ নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ ডেসক্রাইব অ্যান অ্যাবসলিউট স্টেট, কারণ নন গ্রেডেবল মানে অ্যাবসলিউট, আর মানে এর কম বেশি করা যাবে না। দে ক্যান জেনারেলি অনলি বি মডিফাইড বাই নন গ্রেডিং অ্যাডভার্বস অফ ডিগ্রি। দিস সার্ভস টু এমফেসিস দ্য এক্সট্রিম নেচার অফ দ্য অ্যাডজেক্টিভ। লাইকওয়াইজ গ্রেডেবল অ্যাডজেক্টিভ আর জেনারেলি অনলি পেয়ার্ড উইথ গ্রেডিং অ্যাডভার্বস, তার মানে গ্রেডেবল অ্যাডজেক্টিভ গ্রেডেবল অ্যাডভার্বের সাথে বসে, নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ নন গ্রেডিং অ্যাডভার্বের সাথে বসে, মানে যার যেটা লিঙ্ক আছে তার সাথেই। এখন টাইনি মানে তো ছোটই, এর সাথে কি আবির টাইনি বলা যাবে? না, বলার দরকার নেই। আবার অ্যাবসলিউটলি মানে তো পুরোপুরি, তাহলে অ্যাবসলিউটলি স্মল তো বলার দরকার নেই, কারণ এখানে আমি আবিট স্মল বলতে পারি, মানে কিছুটা ছোট, আবিট স্মল অথবা অ্যাবসলিউটলি টাইনি, তাহলে অ্যাবসলিউটলি বলার দরকার নেই, টাইনি মানেই তো পুরোপুরি শেষ, তাহলে আবার অ্যাবসলিউটলি বলার দরকার নেই। একই হবে আটারলি কোল্ড, আবার বলছে ড্রেডফুলি ফ্রিজিং, তাহলে ড্রেডফুলি কোল্ড এটা মানা যেতে পারে, কিন্তু আটারলি ফ্রিজিং আবার বলার দরকার নেই, ফ্রিজিং মানেই পুরোপুরি। এইভাবে এখানে দেখিয়েছে যে আসলে আমরা এগুলোকে রং ইউজ করে ফেলবো যদি আমরা ব্যবহার করতে চাই। আচ্ছা, তো আমরা আশা করি আমার আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? স্যার শুনতে পাচ্ছি স্যার। তাহলে এইগুলো কিন্তু রিভাইজ দিবা, হ্যাঁ। এবার দেখো এটাকে বলেছে, এবার একটু ঘুরাই দিয়েছে, দেয়ার আর এক্সেপশন টু দিস রুল। এক্সেপশন দিয়েছে কিভাবে দেখো, বলছে দেয়ার আর এক্সেপশন টু দিস রুল, হাউএভার দ্য অ্যাডভার্বস রিয়েলি, ফেয়ারলি, প্রিটি অ্যান্ড কোয়াইট ক্যান অল বি ইউজড উইথ বোথ গ্রেডেবল অ্যান্ড নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ, যেমন বলিয়েছে। Note that in formal speech or writing, many grammar rules are often ignored. দেখো ইনফর্মালে অনেক সময় ইগনোর করা হয়, হ্যাঁ, misused or misunderstood. So you may come across non-grading adverbs used with gradable adjective, এগুলো কিন্তু খেয়াল করা হয় না, যেমন utterly surprised or absolutely interested, হ্যাঁ, or grading adverbs with non-gradable adjective like extremely certain, দরকার নেই তো। ভেরি টাইনি, টাইনি তো হলো, এটা বলা দরকার নেই। হাউএভার other than the exception listed above, these usages should be avoided, especially in formal and professional writing. স্যার কোয়াইট কোল্ড কি বলতে পারবো স্যার? হ্যাঁ, কোয়াইট কোল্ড কি বলতে পারবো? ওই তো ওই জায়গাটা যেটা যে উপরে যে ছকটা আছে এই কোয়াইট জায়গাতে। কোল্ড, হ্যাঁ স্যার। কোয়াইট কোল্ড, হ্যাঁ হ্যাঁ। কোয়াইট, এটা কি বলা যাবে স্যার? এই তো এখানে যে এই যে স্যার এখানে যেটা যেহেতু কোয়াইটটা বলতে পারো, কারণ কোয়াইটটা যেহেতু আমরা গ্রেডেবল এবং নন গ্রেডেবল সাথে ব্যবহার করতে পারি, যেটা তো উদাহরণ আগে বলেছেই, এই যে জায়গায় বলছে না, দেখো কোয়াইটকে আমরা একদম অ্যাবসলিউটলি ব্যবহার করতে পারি, কোয়াইটকে আমরা মিডিয়াম অর্থ ব্যবহার করতে পারি, হ্যাঁ। দেখো এটা মিডিয়াম অর্থ ব্যবহার করতে, এটা কিছু ব্যবহারের জন্য বলে দিয়েছে এরা যে কোনটাকে কি হিসাবে ব্যবহার করা যাবে, হ্যাঁ। এটা যেমন আবিট, এটাকে মিডিয়াম অর্থে ব্যবহার করা হয়েছে, আবিট এখানে মাইল্ড অর্থে ব্যবহার করা হয়েছে, অতএব কিছু কিছু আছে যেখানে ভিন্ন রকমের ব্যবহার আছে। এগুলো পড়তে পড়তে আসলে সম্ভব, এগুলো না পড়ে কি আসলে পারা সম্ভব, মানে না পড়ে তোমার ভিতরে কি যাওয়া সম্ভব কোনো কিছু? না না, এগুলো হয় না স্যার। তাহলে এই পড়াশোনার ক্ষেত্রে ভালো করার উপায় কি? স্যার চর্চা করতে হবে বেশি। হ্যাঁ, পড়তে হবে নাকি, হ্যাঁ বেশি বেশি পড়তে হবে, আর ওইগুলো নিয়ে চর্চা করতে হবে। একবারে পড়ে কি সবকিছু বোঝা সম্ভব? হ্যাঁ না না স্যার। স্যার, আপনার ওই অ্যাডভার্ব ফ্রেজটা, স্যার। আপনার এই ক্লাসে অ্যাডভার্ব পড়ার পরে আমি বেসিক গ্রামারের অ্যাডভার্ব ফ্রেজ বুঝতে পারছি। হ্যাঁ, মানে বুঝতে হবে, হ্যাঁ, যে আসলে বিষয়গুলো কি। একটা জিনিস একবার বুঝবা না, দুইবার বুঝবা না, পরিশ্রম না করলে সফলতায় আসা সম্ভব না। তাই দয়া করে তোমাদের কাছে একটাই পরামর্শ, যে পড়তে হবে আর পড়তে হবে, এছাড়া আর কোনো পরামর্শ নেই। শর্টকাট কোনো ওয়ে আমার জানা নেই, ভালো করার কোনো শর্টকাট ওয়ে আমার জানা নেই, আমি কাউকে দিতেও পারি না, বুঝতে পারছো?
আর শর্টকাট অনেক সময় চায় যে স্যার অল্প করে কোশ্চেন দেওয়া যায় না যেগুলো পড়লে ভালো করা যাবে। আমি বললাম যে আমি 100 হাত দূরে থাকি, এইরকম ক্ষতি আমি তোমার করতে পারবো না, ঠিক আছে? এরকম ক্ষতি আমি তোমার করতে পারবো না, এই জন্য তুমি আমাকে দয়া করে এখান থেকে মুক্তি দাও। আমি এত ছোট করে বলতে পারবো না, আমি কখনোই দিই না কম, বুঝতে পারছো? আর আমার ক্ষেত্রে আমি কখনো আমার যারা মানে কি বলবো আমার বাড়ির এদেরকে কখনো আমি বলছি তোমরা খারাপ রেজাল্ট করো, তারপর আমি কোনো সাজেশন দিতে পারবো না, আমি দিই নাই, বুঝতে পারছো? আমি এই জিনিসটা খুব একটা করতে পারি না, যে মনে হয় যে স্টুডেন্টের কম দেওয়া মানে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেটা তার ক্ষতি করা। যেটাকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যে আমি সততার সহিত ড্যাশ অসততার কাজটি করে যাচ্ছি। মানেটা কি বলো তো? আমি যখন খুব সততার সহিত ফারুককে বললাম তুমি যদি আমার কাছে পড়ো তোমাকে আমি 1 মাসের মধ্যে ক্র্যাশ কোর্স করাই দিব। 1 মাসের মধ্যে কি 12 মাসের পড়ানো সম্ভব? তাহলে তো কোর্সটা এক মাসে দিতে। পড়ানো কি স্যার সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে যদি করাইয়ে দিই আমি, তাহলে পরের বছর থেকে আর সে পড়বেই না, বলবে মিলন স্যার তো জানে ও তো 1 মাস পড়াই দেয়, অতএব 12 মাসের টাকা পয়সা নষ্ট করার কি আছে, ওই 1 মাসে পড়লেই তো হয়ে যায়। তুমি এখন ধান্দা করবো ওই 1 মাসের, ভাববো যে তার থেকেও স্যার আরও কমে করা যায় কিনা। এতে তুমি ওই যে বললাম যে একটা গল্পের মতো, যে পুরো গল্প না জেনেও পরীক্ষায় A+ পাওয়া সম্ভব, কিন্তু গল্পের যে উদ্দেশ্যটা ছিল সেটা সফল হবে না। এরকম আর কি ঘটনাটা হচ্ছে আমাদের। হ্যাঁ, তাই মানে আমরা বিভিন্ন ক্র্যাশ কোর্স, হ্যাঁ, চাপা কোর্স, এটা কোর্স সেটা কোর্স করে ছেলে মেয়েদের মূল পড়া থেকে একদম বাইরে নিয়ে চলে আসছে, যেটা তার লাইফে বইটা আলটিমেটলি হেল্প করাচ্ছে, পুরো আলটিমেটলি তাকে কি করছে, ক্ষতি করে দিচ্ছে। রেজাল্ট করতেছে একটা, কিন্তু এটা দিয়ে কাজ লাগতেছে না খুব একটা। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছিলাম। স্যার বইয়ের কথাটা বললেন না, বই কেনার কথাটা, এত বই কিনা লাগে? ছেলে পেলে টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে বলো তো? আমাদের ছেলে পেলে এমন যে আমি তো বলি যে ইংল্যান্ড আমেরিকাতে মানুষ জমি জায়গা বিক্রি করে পড়তে যায় একই চাকরি পাওয়ার জন্য, অথচ আমাদের ছেলে মেয়ে একদিন ক্লাস হবে না সেই ভয়ে হয়তো 20 টাকা খরচ করার জন্য ক্লাসে আসবে না। তারপর হচ্ছে বাড়ির কাছে ক্লাস হয়ে কলেজে আসে না, আর তো রেজাল্ট ভালো করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ফেল। হ্যাঁ, তো যাই হোক, তাই বলছে যে এনাফ অ্যাজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি, এনাফ। তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি এনাফ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা কোথায় ইউজ করব আর অ্যাডভার্ব হিসাবে কোথায় ইউজ করব, এটা আমরা একটা কানেক্টিং সেন্টেন্সে আমরা কিন্তু পেয়েছিলাম। হ্যাঁ, জয়নিং সেন্টেন্স যেমন হচ্ছে এনাফ টু, এনাফ টু এর একটা ব্যবহার আছে। হ্যাঁ, এই এনাফটা বললাম, এটা দেখুন, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি, তাই না? এটা যখন আমরা ব্যবহার করি তখন কি করি, হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট বলবো। ইন্টেলিজেন্ট এবারে এনাফ হয় স্যার? হ্যাঁ, ওইটাই তো, মানে তার সমস্যাটার সমাধান করার মতো যথেষ্ট বুদ্ধি আছে। এটা কিন্তু একটা রং সেন্টেন্স, ঠিক আছে? তো তাহলে কি করতে হবে, এনাফটা যেহেতু অ্যাডজেক্টিভের আগে বসে না পরে বসে অ্যাডভার্ব হিসেবে, সেই সময় বলতে পারি হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ। এনাফ। ইন্টেলিজেন্ট। দেখবা এনাফকে কখনো টু আর নাউনের আগে বসে না স্যার, ডিটারমিনেন্ট নেবে। অ্যাডজেক্টিভ হিসেবে বসে, ওই জন্য পরে বলবে। এখানে সেটাই বলেছে, দেখো দেখাই দিয়েছে ওরা কিন্তু। দ্য ওয়ার্ড এনাফ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি মিনিং সাফিসিয়েন্টলি, মানে পর্যাপ্ত, অর টু আ স্যাটিসফ্যাক্টরি অ্যামাউন্ট অফ ডিগ্রি, মানে ভেরি, ফুলি, কোয়াইট, টলারেবলি, মানে টলারেবলি ইত্যাদি ইত্যাদি। আনলাইক আদার অ্যাডভার্বস অফ ডিগ্রি, দো এনাফ ক্যান অনলি মডিফাই অ্যাডভার্বস। দেখো অ্যাডজেক্টিভস ইট অলওয়েজ কাম আফটার দ্য ওয়ার্ড ইট ইজ ডেসক্রাইবিং দ্য সেন্টেন্স, তাহলে কি সবসময় পরে আসে কিন্তু। দেখো ফর এক্সাম্পল, হি ডিড নট ফিনিশ দ্য এক্সাম কোয়াইট কুইকলি এনাফ, I will be happy enough, is it happy enough to be back home, অথবা the play was interesting enough but I wouldn't go to see it again. Enough as an adjective, adjective হিসেবে কি হবে, if enough before appears before a noun it modifies, it is functioning as a determiner, a type of adjective meaning adequate or sufficient to meet a need or desire. So I have had enough food, thanks. তাহলে এই যে নাউন হলে পরে তার আগে আসবে অ্যাডজেক্টিভ হিসাবে, আর না অ্যাডভার্ব হলে পরে কি হবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে আসবে। কথা কি বোঝা গেল এই জায়গাতে? যে যদি সে অ্যাডভার্ব হয়, কোন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে সে অবশ্যই অ্যাডভার্বের পরে আসবে, অ্যাডজেক্টিভের পরে আসবে। কিন্তু নাউন হলে পরে সে সবসময় কি হবে,
মানে নাউনকে মডিফাই করলে তার আগে আসবে। তবে এনাফ কিন্তু প্রোনাউনও হতে পারে, যেমন আমরা অনেক সময় বলে থাকি এনাফ ইজ ইনাফ, নাকি বল এই কথাটা ইউজ করে না? জি স্যার। আই হ্যাভ ইটেন এনাফ, আমি যথেষ্ট খেয়েছি। হ্যাঁ, হি আর্ন এনাফ, তাহলে হি আর্নস এনাফ, সে যথেষ্ট আয় করে। তাহলে কি দেবে এই জায়গায়? এনাফ কি এখানে প্রোনাউন না? এনাফ দিয়ে কাকে বোঝাচ্ছে? এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে এরকম। ইট মে অলসো লাইক, দেখো সেম লাইক এনাফ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব টু ডেসক্রাইব ভার্ব, অ্যাজ ইন আই হ্যাভ হ্যাড এনাফ or you have studied enough, but be careful, in such instances enough is actually functioning as an indefinite pronoun meaning an adequate or sufficient amount of something, যদিও সামথিং কথাটা উল্লেখ নেই। অর্থাৎ enough cannot modify verbs, এই ক্ষেত্রে enough কিন্তু ভার্বকে মডিফাই করছে না, বরং ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। I have had enough, এটার মানে কি বলো তো? I have had enough, একটু খেয়েছি তাই বলছিল স্যার। আমি যথেষ্ট খেয়েছি। হ্যাঁ, আমি যথেষ্ট খেয়েছি। হ্যাঁ, আই হ্যাভ হ্যাড এনাফ, যথেষ্ট খেয়েছি। তো এরকম আর কি বিষয়টা। তো এবার আসি অ্যাডভার্ব অফ ডিগ্রির ক্ষেত্রে। ডিগ্রি মানেই বুঝতে হবে সে অন্য অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে বা পরে বসে তার সম্পর্কে কোয়াইট মানে একদম পুরোপুরি অথবা গ্রেডেবল, তাই তো কিছু সেন্স নির্দেশ করবে। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ ডিগ্রি ইউজড ইন দ্য সেন্টেন্স বিলো? কোনটা বলো অ্যাডভার্ব অফ ডিগ্রি? কোথায় আছে? স্যার স্যার ভেরি। বাকিরা কি সমর্থন করো ভেরি হবে? না স্যার আমি তো বুঝতেই পারছি না। সেন্টেন্সটা পড়ো, পড়ে দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে কোনো কিছু আছে কিনা, বুঝতে পার না জি পারলে। স্যার। এখানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এর আগে কোনো কিছু আছে মডিফায়ার হিসেবে? এ তো সরাসরি না অ্যাডভার্ব, স্যার। তাহলে এর আগে কোনো ডিগ্রি নাই। না স্যার। তারপর হচ্ছে আর কি অ্যাডভার্ব আছে এখানে? আছে কুইকলি, তাহলে কুইকলি আগে কি আছে? ভেরি আছে না? আছে। ভেরিটা কি? ভেরিটা কি আর কি ডিগ্রি না? কেমন কুইকলি? তা বলছে হোয়ার ডাজ অ্যান অ্যাডজেক্টিভ অফ অ্যাডভার্ব ডিগ্রি ইউজুয়ালি অ্যাপিয়ার, কোথায় বসে? Adverb of usually appear in the sentences. Before the word. হ্যাঁ, বিফোর দ্য ওয়ার্ড ইট Before the noun. ইউজুয়ালি, তাই তো? Which of the following is a non-grading adverb of degree? Non-grading, Extremely. না। Utterly. Utterly, পুরোপুরি। স্যার Which of the following adverbs can be used with the both gradable and non-gradable adjective? কোনটা বুঝতে পারবে? enough, নাও Really. really, Really? really. Hmm. Select the appropriate adverb of degree to fill the, কোনটা হবে? A bit. No. হ্যাঁ স্যার Well enough. 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 Sir. Well enough. Okay. I know মানে I enough. didn't ace the exam, but I think I did well enough. এবার হচ্ছে এতক্ষণ বললাম আমরা, এবার ইন্টেন্সিফায়ার ছিল, এবার মিটিগেটার আসবে। মিটিগেটার, হ্যাঁ, না ওগুলো মুখস্থ রাখতে যাইবা না। মিটিগেটারস, হ্যাঁ, আর সাবসেট অফ অ্যাডভার্বস অফ ডিগ্রি, ভালো করে পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে। বলছে আর অ্যাডভার্বস আর অ্যাডভার্বিয়ালস গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন অ্যাজ অ্যাডভার্বস দ্যাট মডিফাই অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস টু রিডিউস দেয়ার ইন্টেন্সিটি। এখানে কি হচ্ছে? রিডিউস দেয়ার ইন্টেন্সিটি, মেকিং দেম সিম লেস এক্সট্রিম আর পাওয়ারফুল। দ্য ফলোয়িং আর all examples of mitigator। এখানে হচ্ছে কিছু মিটিগেটরের এক্সাম্পল দেওয়া আছে, একটু খেয়াল করো, এগুলো দিয়ে বোঝাই যে কম। দ্য মুভি ওয়াজ রাদার ডাল, তা হচ্ছে হি থট দ্যাট দ্য প্যারেড ওয়াজ জাস্ট আ বিট টু লং, ফেয়ারলি ওয়েল, স্লাইটলি রেড, আ লিটিল অ্যানোয়েড, প্রিটি গুড, প্রিটি হাই, মানে খুব না বেশি না, মোটামুটি মাঝারি, এরকম আর কি। তার মানে বেশি অর্থে বোঝাবে না। ডিফারেন্স ফ্রম ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার মানে কি? যেখানে বেশি বোঝাবে, মাত্রা বেশি। মিটিগেটার্স আর দ্য অপোজিট অফ ইন্টেন্সিফায়ার্স হুইচ আর ইউজ টু ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ওয়ার্ড দে মডিফাই। নোয়িং হোয়াট দ্য মেন ইন্টেন্সিফায়ার্স আর অ্যাজ ওয়েল অ্যাজ হাউ দে আর ইউজড makes it easier to tell the difference between these two different types of adverbs. Here are some of the most commonly used intensifier. এগুলো দিয়ে কি বোঝায়? সব কিছু বেশি বেশি নাকি? ভেরি, রিমার্কেবলি, এক্সট্রিমলি, অ্যামেজিংলি, ইনক্রেডিবলি, কমপ্লিটলি, এক্সেপশনালি, হ্যাঁ,
সুপার, হ্যাঁ, রিয়েলি, এগুলো দিয়ে কী পাচ্ছে, সব কিছু ইন্টেন্সিফাই করছে। এক্সেপশনালি ওয়ার্ম, ইনক্রেডিবলি বিউটিফুল, কমপ্লিটলি ফোকাসড, ভেরি কুল, your appointment was really long, all of the students did remarkably well. Now looks at some sentences that have both mitigators and intensifiers. Notice how each one is used to modify its respective adjective. দেখো খেয়াল করো, the line was fairly short, মানে এটা কম বলছে, এক্সট্রিমলি স্ক্যারি কোনটা মিটিগেটর আর কোনটা ইন্টেন্সিফায়ার, কম এক্ষেত্রে? স্যার ফেয়ারলি আর শর্ট ফেয়ারলি ইন্ডিকেটর আর স্ট্যান্ডার্ড। এক্সট্রিমলি স্ক্যারি, তাই তো? হ্যাঁ, ইউ আর প্রিটি লেট, লেট মিটিগেটর, ইনক্রেডিবলি লেট, তাই তো, বেশি ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিভ এক্সেপশনালি টল, এক্সেপশনালি টল, এক্সেপশনালি টল কি হবে এটা? ইন্টেন্সিফায়ার নাকি? আর জাস্ট আ বিট লেট টলার, জাস্ট আ বিট মানে Mitigator. মিটিগেটর। মিটিগেট Notice that in all of these sentences the mitigators reduce the intensity of the adjective that they modify, while the intensifier increase the intensity. Importance in sentences, এগুলো কেন বসাবো আমরা? Adjective and adverbs help to describe the quality of something or its actions. However, adjectives and adverbs on their own often cannot produce the exact level of description. তাই adjective এবং adverb বসিয়ে পুরোপুরি ডেসক্রাইব করা সম্ভব না। সে কারণেই we want when speaking and writing, তখনই আমাদের একটা ঘাটতি থাকে কথা বলার সময়, লেখার সময়, সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের এই কাজটা করতে হয়। ফর এক্সাম্পল, কনসিডার দ্য ফলোইং সেন্টেন্স, দ্য র্যাপিডস লুকড ডেঞ্জারাস। কেমন ডেঞ্জারাস সেটা কিন্তু বলা হয়নি। এখন যখন বললাম স্লাইটলি ডেঞ্জারাস, তার মানে ডেঞ্জারাসটা কমে গেল নাকি? আর যখন বলবো মানে কি বলবো, ভেরি, তাই তো, বা কোয়াইট, তখন আমাদের কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে না, এরকম। জি যেমন হচ্ছে আবিট বোরিং, মানে কিছুটা, দ্য ভ্যাকেশন ওয়াজ বোরিং, বোরিং ছিল কিন্তু আবিট বোরিং মানে আর কম, তাই বলছে দ্য মিটিগেটর আবিট ইমপ্লাইজ দ্যাট দ্য ভ্যাকেশন ওয়াজ নট কমপ্লিটলি বোরিং, ইট অলসো ইমপ্লাইজ অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ইফ দ্য স্পিকার এক্সপেক্টেড দ্য ভ্যাকেশন নট টু বি বোরিং। হিয়ার ইজ ওয়ান লাস্ট এক্সাম্পল, হেনরি ফেল্ট এক্সাইটেড টু মিট হিজ লং লস্ট রিলেটিভ ফর দ্য ফার্স্ট টাইম ভার্সাস হেনরি ফেল্ট আ লিটিল এক্সাইটেড। কোনটাতে এক্সাইটেড বেশি ছিল? স্যার এ লিটিল এখানে না, স্যার ফার্স্টটা কম, আগেরটাই বেশি। এখানে কম বেশি। In the second sentence, the mitigator a little reduces the intensity of the adjective excited. This change not only results in the man being less excited, it now also carries a possible implication that he was not looking forward to meeting his relative before, or that he was not expecting to be excited. মানে এর মানে হলো সে খুব এক্সাইটেড ছিল নাকি, he felt excited, কিন্তু he felt a little excited to meet, মানে মিটে, মানে তার মানে কি আগে থেকে সে কখনো প্রত্যাশা করেনি যে সে তার সাথে দেখা হোক। ইমপ্লিকেশন মানে স্যার কি কি পসিবল, মানে কি কি মাত্রায় পসিবল বোঝাচ্ছি, কাজে পসিবল ইমপ্লিকেশন। পসিবল মানে ইমপ্লিকেশন মানে কি, একটা ধারণা, অনুমান, আমরা অনুমান করতে মানে পারি, কনসেপ্ট, মানে কনসেপ্টের সিমিলারিটি মানে ব্যবহার এই করব। সেমিস্টার দেখে আমরা কি অনুমান করতে পারি যে সে খুব তাকে প্রত্যাশা করতো কখনো, মানে দেখা হওয়ার আগ পর্যন্ত কি তাকে চেয়েছে, স্যার খুব কম পরিমাণে প্রত্যাশা করতে, মানে প্রত্যাশা এবার করতো না ধারণা বললে চলে, করছি। হ্যাঁ, না কম পরিমাণ প্রত্যাশা না, মানে যখন দেখা হলো তার ভিতরে মানে এক্সাইটমেন্ট কম ছিল, তার মানে কি আগে থেকে দেখা করার কথা আগে থেকে কখনো ভাবিনি, তাই না? তাই বলছে স্মল চেঞ্জেস সাচ অ্যাজ উই হ্যাভ সিন, মানে দেখো একটুখানি চেঞ্জের মাধ্যমে কিন্তু অর্থ পুরো পরিবর্তন করা যেতে পারে, হ্যাভ বোথ মাইনিউট অ্যান্ড প্রোফাউন্ড ইম্প্যাক্টস অন হোয়াট উই রাইট অ্যান্ড দ্য ওয়ে উই স্পিক। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ আ মিটিগেটর, কোনটা? রেদার, লেদার রাদার, তাই তো? রেদার আইডেন্টিফাই দ্য মিটিগেটর ইন দ্য ফলোইং সেন্টেন্স। প্রিটি, Pretty. 3, Which of the following or জাস্ট এ লিটল বিট, Less. জাস্ট Amazingly. amazingly, বিস্ময়কর। স্যার বি রিডিউস দ্য ইন্টেন্সিটি অন রিডিউস, তাই তো? জি স্যার। তাহলে 5 নম্বর কি বলছে? that is which অ্যাডভার্ব, Adverb. অ্যাডজেক্টিভ দুটাই তো অ্যাডভার্ব হিসেবে কাজ Sir, করে। adverb. Mitigators act as who is part of speech in a sentence. আর পার্টস অফ সেন্টেন্স, হ্যাঁ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। হ্যাঁ আচ্ছা, তোমাদের কাজ থাকলো ইন্টেন্সিফায়ারটা পড়ে ফেলা, এটা খুবই সহজ হবে।
কারণ মিটিগেট ডিফারেন্স ফ্রম মিটিগেটর অ্যান্ড ইন্টেন্সিফায়ার এগুলো একটু রিডিং দিবা। ইম্পর্টেন্স ইন আ সেন্টেন্স, সেন্টেন্স কীভাবে ব্যবহার করবো এগুলো তোমরা সব বুঝতে পারবে এখন। হ্যাঁ, আমি আগামী দিন প্রথমে এসে এই কুইজগুলো ধরবো শুধু, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা তাহলে অ্যাডভার্ব আর ফ্রিকোয়েন্সি থেকে আমি পড়াবো, বাকিগুলো তোমরা রিডিং দিবা। দেখো এখানে যে ইংলিশগুলো আছে খুব কঠিন, ইংলিশ পড়াটা। না স্যার এমনি সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা আছে। হ্যাঁ, তাই সিম্পল ল্যাঙ্গুয়েজেই তোমাকে অভ্যাস করতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ সিম্পলই হয়, বুঝতে পারছো? হ্যাঁ, কমন ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলোকে খুব হার্ড হওয়া ভালো, মানে খুব ভাব দেখানো ভালো নাকি? যেমন কথা আমি বলি যে ফারুক বুঝতে পারে না, তো স্যার হেভি ইংলিশ জানে, আমি বুঝতেই পারি না। আর যদি Practical বলি, হইলো? আর যদি আমি বুঝতে পারার মতো কথা বলি, বলি তো কি সিম্পল কথা বলে, তাই এরকম আর কি নাকি? হুম। কিন্তু কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ সবসময় সিম্পল হওয়া ভালো। বাঙালিরাই স্যার এমন। এমন না যে খুব ভাব নেওয়ার জন্য কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে বোঝাতে চাইবে আমি খুব ইংরেজি জানি। জি স্যার। আচ্ছা, স্যার গ্রেডেবল আর আনগ্রেডেবল বলতে কি কি বোঝায় স্যার আসলে গ্রামারে? গ্রেডেবল মানে যাকে কম বেশি করানো যায়, এটাই। আচ্ছা আর যার কম বেশি করার জন্য হয় একদম কম আর না হয় একদম বেশি বোঝায়, যেখানে তুমি আর কমাতে পারবে না, তাই তো? 1% বেশি করতে পারবে না, সেইগুলোকে বলা হচ্ছে নন গ্রেডেবল, যেটা এটা স্যার নন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। আগামী দিন আমরা এটা দেখব। তো আজকে আর নতুন করে শুরু করব না। তো পড়াশোনা। স্যার। হ্যাঁ, বলো। আপনি এখন মানে এটা বন্ধ করতে পারেন, এই সম্পর্কে কোনো কথা না। আচ্ছা, বন্ধ করলাম।